এটা একটু উঁচু করে দিন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এখন তো শুরু হয়নি তো, না? রেকর্ডিং হচ্ছে। প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, রায়হান সিদ্দিক। কে কোথা থেকে যুক্ত হয়েছেন? সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আছি ভালো। তবে কালকে থেকে একটু একটু খারাপ। খারাপ বলতে খারাপ বলতে যে কালকে যেমন একটা ফুরফুরে ভাব ছিল, আজকে কেন জানি সেই ফুরফুরে ভাবটা নাই। এই মাহফুজা মিম, রংপুর থেকে। আমাদের অনেক স্টাফ আছে উত্তরবঙ্গের। এইখানে আমাদের অনেক স্টাফ আছেন উত্তরবঙ্গের, কারণ আমাদের যিনি প্রতিষ্ঠান প্রধান উনি নিজে উত্তরবঙ্গের। ভালো আছি। আমার স্টুডেন্ট তো ম্যাক্সিমাম দেখছি কুমিল্লার। রসমালাই খাবো কত? হয়তো আজ বাড়ি গেলে ফুরফুরে ভাব চলে আসবে হয়তো। চারপাশের সবকিছু শুধু খারাপই হচ্ছে। ভালো হয়ে যাবে, খারাপ হইলে ভালো হয়ে যাবে। ওয়েদার নিয়ে একটু চিন্তায় আছি। ওয়েদার নিয়েই একটু চিন্তা ভাবনার মধ্যে আছি। চিন্তা ভাবনার মধ্যে এই যে বাসায় যাব, পথ তো আর কম দূর না, ঠিক আছে? তো যদি পথে বৃষ্টি বাদলা কোন রকম দুর্ঘটনার শিকার হই, কারণ বৃষ্টির মধ্যে তো যাতায়াত করা খুবই ঝামেলাপূর্ণ। ইফাত জাহান কুমিল্লা, সবাই তো কুমিল্লার। মলি আক্তার টাঙ্গাইল। এত বিখ্যাত জায়গার লোক থাকতে স্যারের বডির অবস্থা এই হয়। এরা যদি এক একদিন এক একটা খাবারও পাঠায় বিখ্যাত বিখ্যাত, স্যার তো খেয়ে এমনি মোটা হয়ে যায়। টাঙ্গাইল সদর। রাজবাড়ী থেকে। মহেশখালী, কক্সেস বাজার। এই প্রণব ভাই, আপনি কি কক্সেস বাজারের স্থানীয়? আপনার মতো লোকই দরকার, ঠিক আছে? আপনার মতো লোকই দরকার। আপনি আমার একটু কি বলে, মেসেঞ্জারে একটু রিকোয়েস্ট দিয়ে রাখেন, মেসেঞ্জারে আর ফেসবুকে। যদি আপনার আইডির নাম অন্য কিছু হয়ে থাকে তাহলে একটু মেসেঞ্জারে লিখে দিয়েন।
যে আমি প্রণব দে 3 নম্বর ব্যাচের। কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। কারোর কমেন্ট দেখতে পারবেন না হয়তো, কারোর কমেন্টই কেউ দেখতে পারবে না। সাতক্ষীরা? হায় রে, সাতক্ষীরার লোকজন আম পাঠায় না। হিমসাগর আম আছে? অ্যাড্রেস দিন স্যার, আমি মিষ্টি পাঠিয়ে দিব নে। এই যে এইটাই আমার স্টুডেন্টের বৈশিষ্ট্য, এই আমার প্রকৃত স্টুডেন্ট, এই যে মলি আক্তার, যে অ্যাড্রেস দিন স্যার মিষ্টি পাঠিয়ে দিব। স্যার আমার টেক্সট পড়েন না, যার টেক্সট সামনে আসে তার টেক্সট পড়ি। আচ্ছা কেউ রাগ করেন না, শুনেন, আপনাদের আজকে পার্ট 2, ঠিক আছে? এখন আপনাদের আজকে 4 ঘন্টার ক্লাস নেয়ার কথা ছিল, আপনারাও রাজি। প্রথমে তো আমি রাজি, তারপরে আপনাদের রাজি করাইলাম, অফিস থেকেও রাজি। কিন্তু যে বিষয়টা হয় যে শুক্র এবং শনি, শুক্র এবং শনি আমাদের প্রতিষ্ঠানে খুব চাপ থাকে, অর্থাৎ ক্লাস কেন্দ্রিক। ক্লাস কেন্দ্রিক খুব চাপ থাকে কেন? চাপ এই জন্য থাকে যে অনেক বিখ্যাত টিচার আছেন যারা জব করেন, তারা বাইরে থেকে আসেন। যেমন সাজ্জাদ স্যারের নাম হয়তো অনেকেই শুনেছেন, উনি, তারপরে আমাদের ফুজাইল স্যার, এরকম আরো কিছু সরকারি বড় বড় কর্মকর্তা আছেন যারা বাইরে থেকে আসেন। তো এই সময় হয় কি, ক্লাসের চাপটা অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে অন্যান্য দিন যদি, সাপোজ সপ্তাহের যে 5টা দিন আছে, এই 5টা দিন যদি আপনার ক্লাস হয়, সাপোজ ধরুন যে 50টা, এই দিন প্রায় 100-র বেশি পার হয়ে যায়, 120, 25, 30 বা 150-র কাছে ক্লাস চলে যায় এরকম আর কি। সো প্রচুর চাপ হয়। তো এখানে শিডিউল ম্যানেজ করা সম্ভব হয়নি, ঠিক আছে? প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও শিডিউল ম্যানেজ করা সম্ভব হয়নি। না হলে, এই যে আজকে পার্ট 2 হচ্ছে, অন্তত অন্যদিন না হোক, আজকে একটা ডাবল ক্লাস হওয়ার দরকার ছিল, কারণ তাইলে ফিগার অফ স্পিচটা একবারে শেষ হয়ে যেত, ভালো লাগতো। কিন্তু যাই হোক, কোনোভাবে সুযোগ হয়নি। আমরা ঈদের পরেই আবার দেখবো, ঠিক আছে? তো আজকের যে আলোচনা, সেই আলোচনাটা তুলনামূলক অন্য দিনকার থেকে, মানে প্রথম দিনকার থেকে একটু কঠিন। এমন না যে আহামরি খুব বেশি কঠিন, একটু কঠিন, ঠিক আছে? তাইলে এখন বিষয় হচ্ছে যে আমি আপনি যত প্ল্যানই করি, প্ল্যান কিন্তু এক্সিকিউট হবে সৃষ্টিকর্তা যেটা লিখে রাখছে, ঠিক আছে? যত লাফালাফি করি সেটাই হবে। কারণ আমরা চেষ্টা করছি, আমাদের হাতে চেষ্টা ছাড়া তো আর কিছু নাই। আমরা চেষ্টা করছি, ব্যাটে বলে মেলেনি, ঠিক আছে? ঠিক মাহমুদুল্লাহর মতো চেষ্টা করছে, কিন্তু কি 6টা হইতে হইতে পাইছে গেছে। তাহলে আমরা আজকে আয়রনি দিয়ে শুরু করি, ঠিক আছে? আয়রনি। আয়রনি কি? যে আয়রন করে সে, যে আয়রন করে সে, সে কি আয়রনি? আচ্ছা, আয়রনিটা কি? আয়রনি হচ্ছে, মানে যেহেতু সংজ্ঞা লাগবে না, তো সেহেতু আমরা সংজ্ঞা ওইভাবে মুখস্থ না করে আমরা কিছু কোড ল্যাঙ্গুয়েজ বা সহজ ভাষায় একটু মনে রাখার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে আয়রনি এমন এক ধরনের স্টেটমেন্ট, যেখানে আমরা যেটা প্রকাশ করছি তার ভেতরের অর্থ, ভেতরের যে অর্থ সেটা প্রকাশ করে। বাইরের দিক থেকে একরকম বলি, কিন্তু ভেতরের অন্যরকম একটা অর্থ প্রকাশ করে। তাহলে কি বলা হচ্ছে? আয়রনি ইজ ইউজিং ওয়ার্ডস অর সিচুয়েশন টু রিভিল আ মিনিং দ্যাট ইজ অপোজিট or different from what is expected.
তার মানে আমরা যা বলি তার থেকে কি বিপরীত, আমরা যা বলি তার থেকে বিপরীত। যদি আমরা ভালো বলি তাহলে তার বিপরীত কি, খারাপ বোঝাই। আমরা যদি ভালো বলি তাহলে তার বিপরীত খারাপ বোঝাই, তাই তো? যেমন আমরা অনেক সময় বলি না যে যা যা দেখা আছে, তোর মতো ভালো লোক ঢের দেখেছি। এর মানে কি, এর মানে কি বলি যে বোঝাই যে ও খুব ভালো? এর মানে মোটেও বোঝাই না যে ও খুব ভালো, এর মানে বোঝাই যে এই লোকের মতো বজ্জাত লোক আর একটাও দেখিনি। ঠিক আছে, এর মানে বোঝাই যে এই লোকের মতো বজ্জাত লোক একটাও দেখিনি। ঠিক এইরকম আবার এই যে বলি যা যা মনে হয় তোর খুব বেশি বুদ্ধি, তার মানে কি তার মাথায় কোনো বুদ্ধিই নাই, তার মাথায় কোনো বুদ্ধিই নাই। না বোন, দুর্ভাগ্যজনক ভাবে আজকে ক্লাস সিঙ্গেল। ডাবলের অনেক চেষ্টা করছি সবাই মিলে, আমি, আপনারা, অফিস থেকে। বাট হয়েছে কি যে অনেক ক্লাস থাকার কারণে, ক্লাসের চাপ থাকার কারণে, আমার না, সামগ্রিকভাবে অনেক চাপ থাকার কারণে আর কি সম্ভব হয়নি। তাহলে আইরনি কি, আইরনি হচ্ছে এমন একটি অর্থ প্রকাশ করে যা প্রত্যাশিত থেকে বিপরীত বা ভিন্ন, যা প্রত্যাশিত থেকে বিপরীত বা ভিন্ন। এক্সাম্পল দেখি, গো আস্ক হিজ নেম ইফ হি ম্যারিড, গো আস্ক হিজ নেম ইফ হি বি ম্যারিড, মাই গ্রেভ ইজ লাইক টু বি মাই ওয়েডিং বেড। এইটা, এটা একটু দেখেন। Go ask his name. If he be married, my grave is like to my wedding bed. এখানে আমি একটা দেখাই দিই, ঠিক আছে? এটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে, এটা রোমিও এবং জুলিয়েট থেকে নেয়া, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে গো অ্যান্ড আস্ক হিজ নেম। জুলিয়েট এখানে বলছে তার যে সঙ্গী সাথী বা সার্ভেন্ট আছে তাকে বলছে, অর্থাৎ রোমিওর ব্যাপারে। বাংলা লাইন কি লিখতে হবে? এই যে এই বাংলা লাইনের কথা বলছেন না, এই সংজ্ঞা টঙ্গা কিছুই লেখা লাগবে না। তার মানে হয়তো আপনি আজকে নতুন ক্লাস করছেন, নওশিন মেহেজাবিন, হয়তো আজকে আপনি নতুন ক্লাস করছেন। নাহলে কালকে ক্লাস করলে তো এই কথাটা বলার কথা না যে বাংলা লিখতে হবে কিনা। বাংলা কেন, কোনো সংজ্ঞাই লেখা লাগবে না, ঠিক আছে? এখানে সংজ্ঞার কোনো কাজ নাই। এখানে যে কাজ সেটা হচ্ছে এই যে সেন্টেন্স থাকবে, আপনি জাস্ট সেন্টেন্সের কি লিখবেন, কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে সেটা লিখবেন। আর এক বা দুই লাইনে ব্যাখ্যা দিবেন যে কেন এইটা এই ফিগার অফ স্পিচ। জাস্ট এতটুকুই। তো এখানে যখন জুলিয়েট রোমিওকে বলছে যে, সরি, রোমিওর উদ্দেশ্যে বলছে যে যাও রোমিওর খোঁজ খবর নিয়ে আসো, ঠিক আছে? খোঁজ খবর নিয়ে আসো, এবং তার মৃত্যুর কথা বলা আছে যে মাই গ্রেভ ইজ লাইক টু বি মাই ওয়েডিং বেড। অর্থাৎ রোমিও যদি বিবাহিত হয় তাইলে তার যে সুইসাইডের একটা কি আছে, টেন্ডেন্সির কথা এখানে প্রকাশ করছে যে সে যদি বিবাহিত হয় তাইলে আমার ম্যারেজ বেড কিসে পরিণত হবে, আমার কবরে পরিণত হবে, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা দেখি, আমি ওইটাই বলছি, আমি বলছি না যে আপনি আজকে প্রথম আসলেন, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসটা করেন না, আমি সেটাই বুঝাচ্ছি। তাইলে আমরা দেখি যে এই যে তার মৃত্যুর যে কথা বলা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আদতে এরকম না যে সে সুইসাইড করবে। কিন্তু যারা আমরা রিডার আছি, যারা রিডার আছি তাদের মনের মধ্যে কিন্তু, বা যারা অডিয়েন্স আছে তাদের মনের মধ্যে মনে হচ্ছে হয়তো এখনই কি, এখনই হয়তো জুলিয়েট মারা যাবে, এখনই হয়তো জুলিয়েট মারা যাবে। কিন্তু বিষয়টা এরকম না, ঠিক আছে? এই যে আমরা কি বলে প্রিয়তমাকে খুশি করার জন্য বলি, তুমি আমার সব, দাড়ি কমা, ফুল স্টপ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তো যখন এই যে বিয়ে হয়ে যায়, আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, বাঁচি না।
বাঁচি তো, না মারা যাই? তো তদ্রূপ ভাবে এখানে এই কথাগুলোই বলা হয়েছে যে ইট ইজ অ্যান আইরনি বিকজ দ্য অডিয়েন্স নোজ দ্যাট শি ইজ গোয়িং টু ডাই অন হার ওয়েডিং বেড. Juliet's command his nurse to find out who Romeo was. She says if Romeo were married, then her wedding bed would be her grave. ঠিক আছে, কিন্তু প্রথম দর্শনে মনে হচ্ছে যেখানে তার সুইসাইডাল টেন্ডেন্সির কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন যে অর্থ প্রকাশ করছে কিন্তু ভেতরে বোঝায় তার বিপরীত অর্থ। এবার এই সেন্টেন্সটা একটু দেখেন। Upon the murderer, I invoke this curse, whether he is one man and all unknown or one of many. May he wear out his life in misery to miserable doom. এটা কেন আইরনি? এটা কেন আইরনি বলুন? আচ্ছা হালিমা, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ঠিক আছে, আপনি প্রশ্নটা করেছেন, ভালো হয়েছে। আসসালাম স্যার। জি বলুন। স্যার এটা না জানি না নিজে নিজের ইয়া করতেছে আর কি, কাজ করতেছে। হ্যাঁ, এখানে না জেনে নিজেকে কার্স করছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা প্রথমটা, প্রথমটার কথা বলা হয়েছে, আগে একটু প্রথমটা দেখি। আহ কে যেন বলছে? হালিমা। ঠিক আছে, আচ্ছা দেখেন, আপনি বলছেন যে স্যার এই যে সিমিলির সাথে প্যাচ লেগে যাচ্ছে, সিমিলির সাথে প্যাচ লেগে যাচ্ছে। তো প্রথম ক্লাসেই ক্লিয়ার করেছি যে একটা ফিগার অফ স্পিচ অনেকগুলো, মানে একটা কোটেশন অনেকগুলো ফিগার অফ স্পিচের আন্ডারে পড়তে পারে। তো বেস্ট পসিবল এক্সপ্লেন আপনি যেটা দিতে পারবেন আপনি কি সেটাই উত্তর হিসেবে নেবেন। তো এখন এটা সিমিলি হিসেবে আমরা নিতাম, এখনো যে সিমিলি বলবো না তা না, এটা আমরা সিমিলি হিসেবে নিতে পারবো, কারণ ওয়েডিং বেডকে গ্রেভের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, ডিরেক্টলি। কিন্তু এখানে আমরা এখনো কিন্তু সঠিক সিমিলি হিসেবে নিলে, কিন্তু এখানে আমরা টোটালি দুইটা লাইন আছে তো, দুইটা লাইন অনুসারে, দুইটা লাইন অনুসারে উত্তরটা নিয়েছি। ঠিক আছে, দুইটার নিচে আন্ডারলাইন আছে, অর্থাৎ মোটের উপর আমরা উত্তরটা নিয়েছি। হালিমা, আপনি যদি সিমিলি দিতে চান এখানে কোনো সমস্যা নেই, আপনি সিমিলি দিয়ে জাস্ট দেখিয়ে দিবেন যে মাই গ্রেভের সাথে মাই ওয়েডিং বেডের ডিরেক্ট কম্পারিজন করা হয়েছে লাইক দ্বারা। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন পরের যে লাইনটা আছে এটা আবার একটা আইরনি, এটা ইডিপাস রেক্সের কাহিনী। সেটা হচ্ছে এই যে আমাদের কি বলে, ইডিপাস সে কি করছে, অভিশাপ দিচ্ছে, অর্থাৎ তার শহরে বা সাম্রাজ্যে বিপর্যয় নেমে এসেছে কোনো এক অজানা ব্যক্তির কারণে, কোনো এক অজানা ব্যক্তির কারণে তার শহরে বা সাম্রাজ্যে কি বিপদ নেমে এসেছে। তাহলে এই অবস্থা থেকে মুক্তির জন্য বা যে কোনো কারণে বিরক্ত হয়েই ইদিপাস কি করছেন, ওই যে ব্যক্তির কারণে শহরে এত বড় বিপর্যয় তাকে অভিশাপ করছেন। তো সে কিন্তু জানে না এই বিপর্যয়ের কারণ সে নিজেই, সে কিন্তু জানে না যে এই বিপর্যয়ের কারণ সে নিজেই। তার মানে সে নিজেই নিজেকে কি না জেনে না বুঝে অভিশাপ করছে। সে যদি নাও জানে
কিন্তু কি যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ঠিকই জানে, তাই তো? যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ঠিকই জানে যে এই বিপর্যয়ের কারণ সে নিজেই। তাহলে একটু দেখি আমরা। তাহলে এটা হচ্ছে আয়রনের উদাহরণ, তাই তো? হেয়ার ইডিপাস কার্সেস দ্য ম্যান who is the cause of curse on his city, but he is ignorant of the fact that he himself is the cause of the curse. ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সিমিলিকে এক লাইনে আন্ডারলাইন করা থাকে, ওই রকমই এক লাইনেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে কি আছে এইটা দেখেন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অল দ্য বোট ডিড শ্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এটা সবাই পারবেন, এটা সবাই পারবেন। প্রথমে হাত তুলেছেন আরশি, আপনারে বলার সুযোগ দেয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি। স্যার, আজকে আমি খুব একটা ভালো নাই, আমাদের পরিবারের সবাই অসুস্থ, দোয়া করবেন সবাই, সাথে সবাই দোয়া আমিও। করেন। স্যার, এখানে এই সিচুয়েশনাল একটা আইরনি ব্যবহার করা হয়েছে, যেখানে চারিপাশে পানি আছে কিন্তু খাওয়ার মতো, মানে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার খাওয়ার মতো কোনো এক ফোঁটা পানিও নেই যেটা হুম, খাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাইলে বিষয় হচ্ছে, আমরা সবসময় বলি না যে কামারের বাড়ি দা বটি থাকে না? সবসময় তো বলি, ঠিক না? যে কামারের বাড়িতে কি দা বটি থাকে না, কামার কাজই করে দা বটি বানানোর, কিন্তু কামারের বাড়িতে কিন্তু দা বটি থাকে না। এটা কিন্তু সত্যি কথা। এটাও কিন্তু এক প্রকার আয়রনি, ঠিক আছে? এইটাও এক প্রকার আয়রনি। তাইলে এই যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, তার মানে কি মাঝ সমুদ্রে, যেখানে কি শুধু পানি আর পানি, মানে এত পানি, খাওয়ার পানি নাই, এত পানি, খাওয়ার পানি নাই, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, খাওয়ার মতো পানি নাই, ঠিক আছে? এই কারণে এটা আয়রনি। আচ্ছা, আপনাদের একটা কাহিনী বলি, ঠিক আছে? আমাদের গ্রামের এই মুরব্বি কিন্তু এখনো বেঁচে আছে। উনি হিন্দু, ঠিক আছে? উনার নাম আহ পুরো নাম কি তা তো জানি না, তবে তারকনাথ হয়তো হইতে পারে। তা আগে যারা গ্রামে ছিলেন, এখন তো এই আখের চাষটা উঠে গেছে। আখ থেকে কিন্তু যে গুড় বানানো, এটা কিন্তু আগে মানে গ্রামে খুব বেশি প্রচলন ছিল, ঠিক আছে? এখন গ্রামেও আমরাই দেখছি ছোটকালে যে অনেক বেশি আখের চাষ, কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। আগে মাঠের উপর মাঠ দেখা যেত আখের চাষ, আখ উঠতো, তারপরে ওই আখ থেকেই মাঠের ভিতরেই গুড় বানানো হইতো, ঠিক আছে? তো এই তারকেরও কিন্তু মানে মুরব্বী, অনেক মুরব্বী, প্রায় 80-র মতো বয়স। তারও কিন্তু মানে অনেক জমি আছে, এবং আখের চাষ তিনি করতেন, এবং আখের চাষ থেকে গুড় বানাইতেন, গুড় বানায়ে উনি বিক্রি করতেন। বিক্রি মানে একবারে বিক্রি করে দিতেন। তা হয় কি, যে বললাম না যে কামারের বাড়িতে দা বটি থাকে না, তো এত গুড় তার, তারপরেও মানে অনেকে তো খাওয়ার জন্য কিছু রাখে, যে এটা আমার খাবার জন্য থাক, বাদ বাকি আমি বিক্রি করে দিই। তো হয়তো কি যে সব বিক্রি করে দিত, এত গুড় গুড়ের মধ্যে থাকতো, কিন্তু খাবার জন্য কিছু রাখতো না, ঠিক আছে? আর একটু কৃপণ স্বভাবের, বিক্রি করে দিত। হ্যাঁ, বিক্রি করে দেওয়ার পরে বলতো যে ভগবান এত গুড় দেয়, খাওয়ার গুড় দেয় না, ঠিক আছে? যে ভগবান এত গুড় দেয় কিন্তু খাবার গুড় দেয় না। তাই এটাও কিন্তু একটা আইরনি, যে কত গুড় আশেপাশে ঘোরাফেরা করে, নিজেই বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দেওয়ার পরে যে ভগবান এত গুড় দেয় কিন্তু খাওয়ার গুড় দেয় না। তো এখানে ভগবান এত পানি দিছে, কিন্তু খাওয়ার কিন্তু পানি দিইনি এক ফোঁটাও, ঠিক আছে?
তাহলে বলছে দেয়ার ইজ ওয়াটার এভরিহোয়ার বাট দে ডু নট হ্যাভ আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। পরেরটা দেখি, ইট ইজ আ ট্রুথ universally acknowledged that a single man is a single man in possession of a good fortune must be in want of wife, must be in want of wife। এটা কে বলবেন? হাত তো তুলছেন, এটা কি এটার জন্য হাত তুলছেন না অন্যটার জন্য? আচ্ছা, আজরিনস গ্যালাক্সি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এটা হচ্ছে এখানে পুরুষদের বিবাহের কথা বলা হয়েছে, মহিলাদের বিবাহের কথা বলা হয় নাই, কিন্তু পুরুষ তো একটা মহিলাকে বিয়ে করবে, এই কারণে এটা আইরনি। হুম, আরেকটু আইডিয়াটা ক্লিয়ার হলে ভালো হতো না। আপনি মেইন থিমটা আপনার ঠিক আছে, কিন্তু আরেকটু আইডিয়াটা ক্লিয়ার হলে ভালো হতো। আমরা একটু আরেকজনের কাছে শুনি, দেখি আরশি ম্যাডাম কি বলে। হ্যাঁ স্যার। জি বলুন। স্যার, এই লাইনটার মধ্য দিয়ে মূলত 18 শতাব্দীর যে সোশ্যাল কন্ডিশন এটা বোঝানো হয়েছে, যেখানে একজন পুরুষ আর কি বিয়ের জন্য যতটা না আহ, মেয়ে খুঁজবে আর কি, আর মহিলারা বরং পুরুষদের খুঁজবে যারা তাদের একটা কমফোর্টেবল লাইফ দিতে পারবে। বাহ, 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 খুব সুন্দর বলেছেন। আসলে বেসিক্যালি কি বোঝাচ্ছে যে বেসিক্যালি আমরা কি দেখি, যে বিয়ের জন্য সচরাচর মেয়ে কিন্তু আমরা খুঁজি। ঠিক আছে, মানে মেয়ে আমরা খুঁজি বলার থেকে এটা বলা ভালো যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 80% ক্ষেত্রে যে যারা পাত্রপক্ষ আছে তারা কন্যা খোঁজে। ঠিক আছে, কন্যা পক্ষ পাত্র একটু কম খোঁজে, পাত্রপক্ষই কি কন্যা বেশি খোঁজে। এই জিনিসটাই কিন্তু সমাজে প্রচলিত। ঠিক আছে, কিন্তু এই যে 18 শতকের সময়ে যে বিষয়টার প্রচলন ছিল সেটা হচ্ছে এই যে ছেলেদের কি মেয়ে খুঁজতে হতো না, মেয়েরাই ছেলেদের ঘাড়ে কি জুটে পড়তো। কি কারণে? কারণ এই যে আমরা এত এত সোশ্যাল স্ট্যাটাস, তারপরে মানি, ঠিক আছে, কর্পোরেট ইনফ্লুয়েন্স অফ মানি, এই যে জিনিসগুলা পড়ছি। ঠিক আছে, তো এই যে মহিলারা, তৎকালীন মহিলাদের যে স্বভাব চরিত্র ছিল, তারা নিজেদেরকে কি কমফোর্ট জোনে রাখার জন্য, সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদা লাভের জন্য কি বিভিন্ন ভাবে ছক কষতো যে কি করে এক ধনাঢ্য ব্যক্তির ঘাড়ে ঝুলে পড়া যায়। এবং সেই কারণেই এই যে এই কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে দ্য স্টেটমেন্ট ইজ আইরনিক বিকজ ইন দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস ইট ইজ নট দ্য মেন সিকিং আ উইমেন বাট উইমেন ইন দ্য সোসাইটি ওয়ার অলমোস্ট অবসেসড উইথ ফাইন্ডিং এ ম্যান হু কুড অ্যালো দেম কমফোর্টেবল লাইফস্টাইল। তারপর একটা কি আছে, খুবই বিখ্যাত লাইন, পড়িয়েছি, বলেন। Was this the feast that launched 1,000 sheep and burned the topless towers of Ilium? কে বলবেন? এই তো চলে আসছে, দ্য বেঙ্গল টাইগার অফ ফিগার অফ স্পিচ, আশা ম্যাডাম। দ্য বেঙ্গল টাইগার অফ ফিগার অফ স্পিচ, আশা ম্যাডাম চলে আসছেন। জি বলুন। স্যার, এখানে মূলত হেলেনকে যখন প্যারিসেরা অপহরণ করে নিয়ে যায়, তারপরে হচ্ছে ট্রয় যুদ্ধ হয়, এটাকে করা হয়েছে, আচ্ছা, বোঝানো হয়েছে। আর একটু ক্লিয়ার কে বলে দেখি। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আরশি ম্যাডাম, আপনি বলেন। হ্যাঁ স্যার। জি বলুন, শুনছি। স্যার, এখানে উনি যেটা বলছে আমি অনেকটা ওরকম রাখবো, যে আপনার ট্রয় যুদ্ধ, হেলেনের কারণে যে ট্রয় যুদ্ধ হয়, সেখানে যে টপলেস টাওয়ার অফ ইলিয়ামস টা ধ্বংস হয়ে যায়, সেটা এখানে বর্ণনা করেছে আইরনিক্যালি। হুম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমেই বলেছি যে আইরনিতে কি বোঝাচ্ছে। আইরনিতে বোঝাচ্ছে এটাই যে আমি বলছি একটা জিনিস কিন্তু বোঝাচ্ছে
মানে ওই জিনিসটা ওই কথাটাই থাকছে, কিন্তু ওই কথাটা দিয়ে আমি ভিন্ন একটা মানে টোটালি টোটালি ভিন্ন আর একটা জিনিস বোঝাচ্ছি। তো আমরা দেখছি এই যে কোটেশন, এই কোটেশনটাই কিন্তু আমরা হেলেনকে প্রশংসা করার কাজে ইউজ করেছি। ডক্টর ফস্টাসের মধ্যে কিন্তু হেলেনকে প্রশংসা করার কাজে, এই যারা যারা কথা বলছেন আনমিউট করে নেবেন, কথা বলা হয়ে গেলে আনমিউট করে নেবেন, উত্তর দেওয়া হয়ে গেলে, এটা যেন আর বারবার কারোর বলা না লাগে। তাহলে কি কি বলছিলাম, যে আমরা দেখছি যে সৌন্দর্যের বর্ণনা কিন্তু এই দুইটা লাইনের মধ্যে দিয়ে আমরা দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তার পেছনে এইটা দেখাচ্ছে, এই যে হেলেনের এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে তার যে ধ্বংস, মানে তার ধ্বংস না, এই সৌন্দর্যের কারণে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল, সেই ধ্বংসযজ্ঞের কাহিনী। এই যে হেলেনের অপহরণের পরে কি করে অ্যাগামেমনন এবং মেনেলাউস, আমি যদি ভুল না করি, তারা কি শত শত বা হাজার হাজার জাহাজ নিয়ে কি সমুদ্রে নেমে পড়ে, ঠিক যেন ট্রয় যুদ্ধের এক বিভীষিকা এখানে কি তুলে ধরেছে। তারপরে কি আছে, সিম্বল। তারপরে আছে হচ্ছে সিম্বল। A symbol is an object that represents deeper meaning, ideas or qualities beyond its literal sense. Beyond its literal sense. যেমন আমরা মডার্ন পোয়েট্রির মধ্যে সিম্বলিজম পড়েছি, রোমান্টিক পোয়েট্রির মধ্যে সিম্বলিজম পড়েছি, ঠিক না? মোরালিটি প্লের মধ্যেও সিম্বলিজম পড়েছি। আপনি এখন রেফারেন্স নিয়ে আপনার চিন্তা, পরীক্ষার আর আছে মাত্র কয়দিন, এখন আপনার রেফারেন্স নিয়ে চিন্তা, আপনি খুঁটে খুঁটে পড়তে পারবেন বই থেকে এইগুলা, এত রেফারেন্স ধরে ধরে, এত বই থেকে? 5-7 বছরে যা পারা যায়নি অনার্স মাস্টার্সে, এই 10-12 দিনের মধ্যে পারা যাবে? সম্ভব? তাইলে সিম্বল হচ্ছে কোনো কিছু ডিপার মিনিং বা ডিপার আইডিয়াস বা কোয়ালিটিকে প্রকাশ করে বিয়ন্ড ইটস লিটারাল সেন্স। যেমন আমরা ওয়েস্টল্যান্ডে দেখলাম যে পানি কিসের প্রতীক? রিজেনারেশনের প্রতীক, তাই তো। তারপর ও টু দা ওয়েস্ট উইন্ডে দেখেছি যে উইন্টার, উইন্টার কিসের প্রতীক? জরাজীর্ণতার প্রতীক। স্প্রিং হচ্ছে বেটার ফিউচারের প্রতীক, ঠিক আছে? এইভাবে প্রতীকীকরণ করা হয়। তাহলে সিম্বল কি? সিম্বল হলো একটি বস্তু যা তার আক্ষরিক অর্থের বাইরে গভীর অর্থ, ধারণা বা গুণাবলীর প্রতিনিধিত্ব করে। এটা বলেন, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ and all therein the women merely players. They have their exist and their entrance, and one man in his time play many parts. কে বলবেন? সর্বনাশ। আশা, আপনি বলুন। এখানে বোঝানো হয়েছে যে পুরুষ এবং মহিলারা তাদের জীবনে আছে বিভিন্ন রোল করে, পারফর্ম করে। আর এখানে স্টেজ বলতে হচ্ছে সিম্বলাইজ করা হয়েছে পৃথিবীকে, আর প্লেয়ার বলতে বোঝানো হয়েছে সমগ্র মানব জাতিকে, হিউম্যান বিংস। হুম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এটা যেমন সিম্বলিজম, ডিপার মিনিং, তেমনি কিন্তু মেটাফরের আন্ডারেও ফেলাইতে পারেন। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, অর্থাৎ এই যে ওয়ার্ল্ডকে একটা নাট্যমঞ্চ বা স্টেজের সাথে তুলনা করা হয়েছে। আবার এখানে কি সমগ্র হিউম্যান বিংকে প্লেয়ারের সাথে তুলনা করা হয়েছে। হুম, তারপরে জন্মকে এবং মৃত্যুকে, জন্মকে এন্ট্রান্স এবং মৃত্যুকে এক্সিট হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে?
এটা দিতে পারেন। আবার আবার কি করতে পারেন, আবার যেটা করতে পারেন সেটা হলো এই যে এখানে সিম্বলিজমের কিন্তু যে বিষয়টা, যে ডিপার মিনিং, তো কত সুন্দর ভাবে কিন্তু এখানে একটা মিনিং সেট করা হয়েছে। এই যে স্টেজ, অল দা ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এই স্টেজকে কি দুনিয়ার একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যে স্টেজ, স্টেজ ইকুয়াল টু ওয়ার্ল্ড। তারপরে বলা আছে দেয়ার ইন উইমেন মেরলি প্লেয়ার্স অ্যান্ড দে হ্যাভ এক্সিটস অ্যান্ড এন্ট্রেন্স অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লে ম্যানি পার্টস। এবং এই যে প্লে ম্যানি পার্টস, এটা কিসের সিম্বল, অর্থাৎ জীবনে নানান পরিস্থিতির মধ্য দিয়ে যে অগ্রসর হতে হয়, সেই নানান পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে আমাদের যে রেসপন্স, সেইটার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন এক্সাম্পল অফ সিম্বল, হেয়ার আই স্টেজ সিম্বলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্লেয়ার্স স্ট্যান্ড ফর হিউম্যান বিংস। এতটুকু দিলেও কি হয়ে যাবে, আমি যতগুলা দেখাইলাম এতগুলা না দিলেও হবে। এই শুনেন, এই যে কি বলে ঈদের আনন্দ, ঠিক আছে, এই ঈদের আনন্দে সবাইরে ঠিকানা দেবো, যার যার এই যে বিখ্যাত জায়গা আজকে এই করলাম, সবাইরে ঠিকানা দেবো, দেখি কে কি পাঠান, ঠিকানা দেবো সবাইরে, ঈদে বাড়ি থাকবো, ঠিকানা দেবো। টাঙ্গাইলের কে যেন বলছিল, টাঙ্গাইল থেকে, আর আরশি ম্যাডাম হচ্ছে সাতক্ষীরা থেকে, আরশি ম্যাডাম সাতক্ষীরা থেকে, টাঙ্গাইল থেকে কে যেন বলছিল, মনে হয় খুব সম্ভব পলি, মনে হয় খুব সম্ভব পলি নাম ছিল। আর তো কেউ বললো না, আর কেউ কিছু পাঠাইতে চায় না রে। তারপরে কি আছে, মাই লাভ ফর লিন্টন ইজ লাইক দ্য foliage in the woods, time will change it, I'm well aware, as winter changes the trees. My love for Heathcliff resembles the eternal rocks beneath, a source of little visible delight but necessary. এটাকে বলবেন ইভা ইয়াসমিন, বলুন। শুনতে পাচ্ছেন ইভা? দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না, আমাকে না বোর্ডকে? বোর্ড। কি বলেন, হাই হাই হাই, তাহলে বোর্ড না দেখে হাত তুললেন কিভাবে? স্যার দেখা যাচ্ছিল, এখন যাচ্ছে। এখন আর দেখা যাচ্ছে না? যখন দেখা যাচ্ছিল তখন দেখেই তো প্রশ্ন হাত তুলেছেন, তাহলে এখন আর দেখার দরকার কি, আর সবাই তো দেখতে পাচ্ছে। সুমাইয়া করিম ঐশী, স্যার এই এক্সাম গুলো থেকে কি এক্সাম আসবে? বুঝি না, ওই এক্সাম্পল গুলো থেকে তো এক্সামে আসবে বলেই তো করাচ্ছি, খালি খালি এত সময় আছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমরা আরশির কাছে চলে যাই, যেহেতু ইভা ম্যাডাম দেখতে পাচ্ছেন না বোর্ড। হ্যাঁ স্যার। জি বলুন। স্যার এটা আমি ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে যে যে প্রকৃতপক্ষে নেচারকে ইটারনাল লগ দ্বারা সিম্বলাইজ করছে তিনি। আর এই নেচারটা হচ্ছে মানে অদম্য যে নেচারের যে পাওয়ারটা আর কি। না এটা হয়নি আরশি, আমরা আশা ম্যাডামের কাছে যাই, আমাদের বেঙ্গল টাইগার, ফিগার অফ স্পিচের বেঙ্গল টাইগার আশা ম্যাডাম। স্যার আমার এখানে মনে হয় যে লিন্টন সিম্বলাইজেস করেছে যে ফার্টিলিটি নেচারকে, ওই যে ফোলিয়াজি অফ ইন দা উডস, এটা বলতে ফার্টিলিটি বোঝানো হয়েছে নেচার। আর আর হচ্ছে আর একটা হচ্ছে ইটার্নাল, ইটার্নাল রক বলতে এখানে বোঝানো হয়েছে তার যে রাগ,
বা ক্রুড, ওই নেচারটাকে। আচ্ছা, কাছাকাছি গেছেন, কাছাকাছি না, 80% সঠিক বলছেন। আমি আরেকটু খোলাসা করে দিই। সেটা হচ্ছে এই যে এখানে লিন্টনের কথা বলা হয়েছে আর ওইদিকে হেথক্লিফের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখেন, দ্য ফলিয়েজ ইন দ্য উডস। ফলিয়েজ হতে গাছের যে কচি পাতা গজায়, ঠিক আছে, সেই ফলিয়েজকে বোঝানো হচ্ছে। এখানে উর্বরতার একটা বিষয় আছে, উর্বরতা বা হচ্ছে কি বলে পুনর্জন্ম, যাই বলুন না কেন, ঠিক আছে? তো এই যে যে হিরোইন, সেই হিরোইন লিন্টনের প্রতি তার মনোভাব প্রকাশ করছে। লিন্টনের প্রতি তার মনোভাব কি? লাইক দ্য ফলিয়েজ ইন দ্য উডস। ফলিয়েজ ইন দ্য উডস অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই ফলিয়েজ ইন দ্য উড দ্বারা যে লিন্টনের যে ফার্টাইল নেচার, যে ফার্টাইল নেচার, মানে ফার্টাইল নেচার বলতে তার ভিতরে যে মার্জিত ভাব, ঠিক আছে, ভদ্র সভ্য, ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু বোঝানো হচ্ছে। আবার এইদিকে আমরা হেথক্লিফকে পাচ্ছি। এই যে হেথক্লিফ, হেথক্লিফকে কি বলা হচ্ছে? রিজেম্বলস দা ইটার্নাল রক। আচ্ছা, পাথর কেমন থাকে, পাথরের অবস্থা কেমন থাকে? শক্ত, তাই তো? ঠিক যেন ওই যে ওয়েস্টল্যান্ডারদের হার্টের মতো, ওয়েস্টল্যান্ডারদের হার্ট যেরকম সেরকম। তার মানে এইখানে হেথক্লিফের প্রতি হিরোইনের যে মনোভাব, সেটা কি? সেটা হচ্ছে যে হেথক্লিফ খুব রূঢ় স্বভাবের, অভদ্র রূঢ় স্বভাবের, মার্জিত নয়, ঠিক আছে? তার এই রূঢ় প্রকৃতিকে কিন্তু সিম্বলাইজ করছে। আশা করি ক্লিয়ার। তারপরে এটা সবাই পারবেন। and miles to go before I sleep. ইভাই ইয়াসমিন, ইভাই ইয়াসমিন। স্যার এখানে বলছে যে ঘুমিয়ে পড়ার আগে আমাকে অনেক দূর যেতে হবে, মানে ঘুমিয়ে পড়াকে এখানে ডেথের সাথে তুলনা করা হয়েছে, আর অনেক দূর যেতে হবে এটাকে হচ্ছে মানে জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মানে তুলনা না আর কি সিম্বলাইজ করা হয়েছে। আচ্ছা, এখানে দুইটা বিষয় এই সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা বিষয় দেখার মতো। একটা হচ্ছে এই যে মাইলস টু গো, আর একটা কি? আই স্লিপ। তো আই স্লিপ যথারীতি কি? আই স্লিপ যথারীতি ডেটকে সিম্বলাইজ করে, অর্থাৎ যে মৃত্যু, ঠিক আছে? আর যে মাইলস টু গো, তার মানে কি? মাইলস একটা দুইটা না, অসংখ্য অসংখ্য পথ, ও দেখতে পাচ্ছেন না, অসংখ্য পথ পাড়ি দিতে হবে, তাই তো? অনেক পথ পাড়ি দিতে হবে। এখন অনেক পথ পাড়ি দিতে হবে, এইটা দিয়ে বোঝাচ্ছে যে জীবনের যে জার্নি আছে, জীবনে যে জার্নি আছে, আগেরটা কি সিমিলি হতে পারে? লাইক থেকে বলছেন, তাই তো? শুধু এতটুকু দেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু এতটুকু থেকে দিতে পারেন সিমিলি, কোনো সমস্যা নেই। কিন্তু পুরাটাই তো আন্ডারলাইন করা, এই কারণে ওই সেন্সে পুরা সেন্স থেকে কিন্তু সিম্বল হিসেবে দিয়েছি। আর মজার বিষয় যে কি বলে, এত বড় বড় সেন্টেন্স, মানে এই যে প্রোজের যে এত বড় বড় সেন্টেন্স, এত বড় বড় সেন্টেন্স মানে আমার মনে হয় না দিবে, ঠিক আছে? দিলে এই যে এক লাইন, তারপরে এরকম কবিতা ছোট ছোট 3-4 লাইন এরকম দিবে। এত বড় বড় সেন্টেন্স আমার মনে হয় না দিবে। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য রাখা, ঠিক আছে? এটা আপনাদের প্র্যাকটিসের জন্য রাখা, তাছাড়া আর কিছু না। তাহলে যেটা বলছিলাম যে মাইলস টু গো, এই মাইলস টু গো দিয়ে বোঝাচ্ছে এই যে জীবনের যে জার্নি, সেই জার্নিটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? এবং স্লিপ, এই স্লিপটা ইন্ডিকেট করছে কি? ডেথ। এই যে যেমন এখানে কি আছে? এখানে আছে হচ্ছে
মাইলস টু গো সিম্বলাইজ কি? জার্নি অফ লাইফ। আর স্লিপ স্ট্যান্ড ফর ডেথ। স্লিপ স্ট্যান্ড ফর ডেথ। এখানে আমাদের কিছু ভাষাগত জ্ঞান কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন যখন আমরা সিমিলির ব্যাখ্যা দিব তখন কিন্তু আমরা মানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ডিরেক্ট কম্প্যারিজন, ঠিক আছে? যেখানে ডিরেক্টলি কম্পেয়ার করা হয়েছে, ডিরেক্ট কম্প্যারিজনের কথাটা উল্লেখ করব। যখন আমরা মেটাফোর লিখব তখন কিন্তু ইনডিরেক্টলি কম্পেয়ার, শুধু কম্পেয়ার লিখে দিব না, ঠিক আছে? ইনডিরেক্টলি কম্প্যারিজনের কথাটা উল্লেখ করব। তাহলে সিমিলির ক্ষেত্রে ডিরেক্টলি, আর মেটাফোরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ইনডিরেক্টলি। এখানে কি আছে? সিম্বল। তো সিম্বলের ক্ষেত্রে যদি আমরা তুলনার কথা বলি, এটা কিন্তু শুনতে একটু, আসলে যদিও তুলনা, তারপরেও একটু শুনতে কেমন লাগে, ঠিক আছে? সিম্বলের ক্ষেত্রে আমরা সিম্বলাইজ ইউজ করব, ঠিক আছে? এখানে আমরা বলবো না হেয়ার মাইলস টু গো কম্পেয়ার্স, এরকম বলবো না, ঠিক আছে? এই যে সিম্বলাইজেস, এই যে সিম্বলাইজের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই জাতীয় আমরা বলবো। একই কবিতার লাইন, একই কবিতার লাইন, দ্বিতীয় স্ট্যানজার কয় নম্বর লাইন? 7 এবং 8 নম্বর লাইন। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এটা কে বলবেন? আরো সে হাত তুলে বসে আছেন। হ্যালো বলেন। স্যার, এখানে আমি প্রথমে দ্বিতীয় লাইনটা বলবো, দ্য ডার্কেস্ট ইভিনিংস অফ দ্য ইয়ার দ্বারা বোঝানো হয়েছে আপনার জীবনে যে বিভিন্ন মুহূর্তগুলো, মিস্টেরিয়াস যে মুহূর্তগুলো। আর যে আপনার ফার্স্ট লাইনে যে উড, এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনার ডেড উইসেস, আর ফ্রোজেন লেক দ্বারা ডেড কেক। আপনার কথা ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না। প্রথম শুনতে লাইনটা পাচ্ছেন বলুন। না? শুনতে পাচ্ছি বাট ক্লিয়ার না। হেডফোন একটু দূরে নিয়ে কথা বলুন। হুম। স্যার, এখানে প্রথম লাইনে যে বিটুইন দ্য উডস এন্ড ফ্রোজেন লেক, এটা দ্বারা আপনার ডেড উইশ এবং ডেড কেই বোঝানো হয়েছে। আর দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য স্টার ইয়ার বলতে আপনার জীবনে যে ঘাত প্রতিঘাত বিভিন্ন মুহূর্তের কথাই উল্লেখ করেছে। আচ্ছা, এখন এখানে কি আছে কিছু জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে দ্য উডস, ফ্রোজেন লেক, তারপরে আর একটা হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এই লাইনটা পুরোটাই। এখন এই যে উডস এবং ফ্রোজেন লেক, উডস এবং ফ্রোজেন লেকের মাঝে, তো উডসটা হচ্ছে মানুষ তো একদিন মারাই যাবে, তাই তো? দুনিয়াতে তো কেউ তো সারা জীবন বেঁচে থাকতে আসেনি, দুনিয়াতে সারা জীবন কেউ বেঁচে থাকতে আসেনি, ঠিক আছে? তাহলে মরতে তো একদিন হবেই। এখন বিষয়টা এরকম না যে আপনি অস্বীকার করবেন যে না আমি মরতে চাই না। আপনি অস্বীকার করলে কার কি আসে যায়? আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তা আপনি বাঁচতে চান বা মরতে চান না, এটাতে কার কি আসে যায়? মরতে তো আপনাকে হবেই, এটাই তো চিরন্তন সত্য। তো যেহেতু আপনাকে মরতে হবে, তার মানে কি আপনার মরার প্রতি পজিটিভ একটা ধারণা থাকা উচিত, যে আমি মরার জন্য প্রস্তুত। মৃত্যু যখন আসে, এটা তো জীবনের চরম সত্য, জীবনের একটা মাত্রই চরম সত্য, সেটা হচ্ছে মৃত্যু, ঠিক আছে? এর উপরে কোনো সত্য নাই। জীবনের সব থেকে বড় চরম সত্য হচ্ছে মৃত্যু, এর উপরে কোনো সত্য নাই। সো এর জন্য প্রিপেয়ার থাকা উচিত, এর জন্য সবসময় কি প্রিপেয়ার থাকা উচিত, যে আমাকে তো মরতে হবেই। এই যে মরার প্রতি যে একটা পজিটিভ ধারণা, বা আমার তো মরতে হবে, তার মানে এই না যে আত্মহত্যা, ঠিক আছে? মানে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমাকে প্রস্তুত থাকতে হবে। এই যে ডেথ উইশ এবং দ্য ফ্রোজেন লেক, এখানে ফ্রোজেন লেক দিয়ে কি বোঝাচ্ছে? মৃত্যুকেই বোঝাচ্ছে, যে আমার ইচ্ছা আছে, মানে আমি প্রস্তুত, মৃত্যু যখন আসে আমি তখনই কি মরতে রাজি আছি। এই নিয়ে এত চিন্তা ভাবনা করে বসে থাকার সময় নেই। এবং ফ্রোজেন লেক ডিরেক্টলি কি বোঝাচ্ছে? মৃত্যুকেই সিম্বলাইজ করছে। আর দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, তো ডার্কেস্ট, ডার্কেস্ট হচ্ছে আপনার অন্ধকারে যেমন কি, অন্ধকারে যেমন কি বলে, রহস্যের একটা আভাস থাকে, রহস্যের একটা আভাস থাকে। এখানে জীবনের যে রহস্যময় ইভেন্ট গুলো আছে, জীবনের যে রহস্যময় ইভেন্ট গুলো আছে সেটাকেই সিম্বলাইজ করা হচ্ছে।
এটা খুব ভালো মতো ব্যাখ্যা করে দিয়েছিলাম একদম। এখন কে বলবেন বলেন। তো কালকে তো তাও লোকজন দু একটা হাত তুলছিল, আজকে তো কেউ হাত তোলে না। হ্যাঁ, আমার এই যে ভাই চলে আসছে, আমার আপন ভাই সেন্টিং ভাই বলবে এখন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, শুনুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন, এটা বলুন, না অন্য কাজে হাত তুলেছেন? এটা তো জি, এটা এই এটা শেলি বলছে না? জি, এটা শেলি বলেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উইন্টার আর স্প্রিং, মানে উইন্টারকে দুঃখের দিনের সাথে তুলনা করছে, আর স্প্রিং কে শুভ দিনের সাথে তুলনা করছে আর কি, জাস্ট একটা সিম্বল হিসেবে। উইন্টার হচ্ছে আপনার এটা খারাপ দিন, আর স্প্রিং হচ্ছে ভালো দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আমার ঠিক মতে আর কি। আচ্ছা, না আপনার মতে না, ঠিকই আছে। এখন নতুন আর একজনের কাছ থেকে শুনি, আফসানা, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার এখানে আসসালাম। এখানে বলা হয়েছে উইন্টার যেমন ক্রুয়েল মানে ক্রুয়েল ইসে আসে, আর স্প্রিং সবসময় সৎ সবুজ থাকে কিনা বলছে। উইন্টার যখন আসে জীবনে অনেক মানে আহ, মানে হয়ে যায়, সব গাছের পাতাগুলো রুক্ষ হয়ে যায়। আর স্প্রিং যখন আসে তখন সব সবুজ সতেজ হয়ে যায়। এই সিম্বলটাকে বোঝানো হয়েছে স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। আমরা, আচ্ছা শুনেন, এই যে আফসানা, আপনার নামের অর্থ কি ম্যাডাম? ম্যাডামের নামের অর্থ শুনেনি। স্যার ইপি, বুঝি নাই। আফসানা স্যার, আমি গুগলে পেয়েছি আফসানা। আমার আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা, আমরা শুনতে পারলাম না, ঠিক আছে। আফসানা হচ্ছে ইপি বোঝায়। আফসানা অর্থ কি বোঝায় আমরা শুনতে পাইনি ভাই, আপনার নেটে প্রচুর সমস্যা। স্যার মহাকাব্য বা উপকথা এই টাইপের বোঝানো হয়। এইটা নেটে পেয়েছি স্যার, আমি শিওর জানি না। ও আচ্ছা, শিওর জানেন না। আচ্ছা, ওইটা নেটে পেয়েছেন কি অর্থে জানি না, তবে অনেক হিন্দি গানের মধ্যে আফসানা শব্দটা পাওয়া যায়। হয়তো দিওয়ানা, দিওয়ানা এরকম কিছু একটা অর্থ আছে, বা পাগল বানানো, মোহিত করা, এরকম কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল মিনিং আছে এর। এটার মাল্টি ডাইমেনশনাল মিনিং আছে, সেটা হচ্ছে এই যে উইন্টার, উইন্টার কিন্তু অনেক কিছু নির্দেশ করে। উইন্টার এবং স্প্রিং অনেক কিছু নির্দেশ করে। তো আমরা দেখি প্রথম সিম্বলিকটা, সিম্বলিক মিনিংটা দেখি। যত নেগেটিভ সাইড আছে সমাজের, এই যে কারাপশন, তারপর সুপারস্টিশন, সোশ্যাল কাস্টমস, সোশ্যাল ইনস্টিটিউশনস, ঠিক আছে, করাপশন, এই সবগুলোই কিন্তু নির্দেশ করে উইন্টার দ্বারা। আবার স্প্রিং দ্বারা কি নির্দেশ করে? স্প্রিং দ্বারা নির্দেশ করে হচ্ছে নিউ লাইফ। স্প্রিং দ্বারা নির্দেশ করে নিউ লাইফ। আবার যদি অন্য সেন্স থেকে ধরি, উইন্টার দ্বারা নির্দেশ করে কি, সিম্বলাইজ করে ডেথ। আর স্প্রিং দ্বারা এই যে নিউ লাইফ তো বলাই হলো, স্প্রিং দ্বারা রিজেনারেশন অফ নিউ লাইফ। তারপরে কি বলা হচ্ছে এটা দেখেন, on his soul there fell a eternal night.
অন হিজ সোল দেয়ার ফেল ইটার্নাল নাইট, এটা কে বলবেন? আশা, আপনি বলুন। এখানে ইটার্নাল নাইট বলতে ডেটের সঙ্গে তুলনা করা হয়েছে, ডেটকে সিম্বলাইজ করে। ইটার্নাল নাইট ডেথকে সিম্বলাইজ করে। হ্যাঁ, তারপরে কি আছে? তারপরে আছে কনসিট, ঝামেলার জিনিস। তারপরে কি আছে? কনসিট। তাহলে কনসিটটা কি? কনসিট refers to an extended metaphor that draws a clever and elaborate comparison between two seemingly dissimilar things. অর্থাৎ কনসেপ্ট একটি বর্ধিত রূপককে বোঝায় যা দুটি আপাতদৃষ্টিতে ভিন্ন জিনিসের মধ্যে একটি চতুর ও বিস্তৃত তুলনা দেখায়। এত আমরা কঠিন কথায় না যাই, ঠিক আছে? আমরা খুব সহজ করে বলি যে কনসিট হচ্ছে মেটাফোরের বাবা, ঠিক আছে? অ্যান এক্সটেন্ডেড ভার্সন বা এক্সট্যান্ডেড ভার্সন বা প্রো ভার্সন, যেটাই বলি না কেন, ঠিক আছে? কনসিট হচ্ছে মেটাফোরের বাবা। তাহলে অনেকে বলতে পারেন সিমিলির বাপ না কেন? সিমিলির নয় কেন? সিমিলির নয় এই জন্য, সিমিলি নিয়ে কোনো ঝামেলা নেই। ওই যে লাইক অ্যাজ, ডট ডট অ্যাজ, এই জাতীয় জিনিস থাকে, সাস থাকে, কম্পেয়ার থাকে, কিন্তু মেটাফোরে এই জাতীয় কিছু থাকে না এবং কনসিটেও থাকে না। মেটাফোরেও থাকে না, কনসিটেও থাকে না, কিন্তু হয় কি, মেটাফোরে কিছু হলেও লজিক থাকে, কিছু হলেও লজিক খুঁজে পাওয়া যায়, কিন্তু এই যে কনসিট, এই কনসিট কি, লজিক নাই, কনসিটের মধ্যে কোনো লজিক নাই। যা মন চাইছে, যা মন চাইছে তাই। তো ঠিক যেন ওই যে কিসের মতো, মানে যুক্তিবিদ্যার এই যে কিছু, যারা যুক্তিবিদ্যা পড়ছেন এই যে কলেজে, অদ্ভুত কিছু যুক্তি ছিল না? রাজা দেশ শাসন করেন, রানী রাজাকে শাসন করেন, তার মানে কি রানী দেশ শাসন করেন। এই যেরকম অদ্ভুত, মানে এটা, এর ভিতরে তো তাও লজিক আছে, যুক্তিবিদ্যার লজিক, ঠিক আছে? তা কি, কিন্তু এটা অদ্ভুত শোনা যায় না যে রানী দেশ শাসন করেন? রানী রাজাকে শাসন যদি করেও থাকেন, তার মানে এই এই কি যে রানী দেশ শাসন করেন? কোনোভাবেই না। কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় এইটা, যুক্তিবিদ্যার ভাষায় এটা দেখাইছে, দেখাইছে তাই দেখাইছে। এন্ড কনসিপ্টটাও ঠিক এই রকম, কারণ কনসিপ্ট কিন্তু আমরা অল্প বিস্তর একটু পড়েছি, যেমন এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে কনসিপ্ট পড়িনি? মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো কনসিপ্ট, তাই ম্যাক্সিমাম কনসিপ্টই দেখা যায় কি এই যে এলিজাবেথান এজের পাশাপাশি মেটাফিজিক্যাল পোয়েট বা তার আগের যারা আছেন বা পরে কিছু লোক যারা আছেন তাদের মধ্যে, ঠিক আছে, ইউজ অফ কনসিপ্টটা বেশি দেখা যায়। আচ্ছা, তাইলে এই লাইনটা দেখি, যদিও একটু বড় লাইন। Thou counterfeits a bark, a sea, a wind, for still thy eyes, which I may call the sea, do ebb and flow with tears, and the the bark thy body is, sailing in this salt flood, the winds thy sighs, who raging with thy tears, and thy with them, without sounded calm, will oversee thy tempest tossed body. রোমিও এবং জুলিয়েট থেকে নেয়া, ঠিক আছে? রোমিও এবং জুলিয়েট থেকে নেয়া। এটা তো বুঝতেই পারছেন যে কনসিট এবং তুলনা বোঝাচ্ছে, এটা কনসিট এবং তুলনা বোঝাচ্ছে। কে বলবেন এটা? লিমন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। এইটার মধ্যে ফারফেস্ট কম্পারিজন বোঝানো হচ্ছে
আর জুলিয়েটকে এখানে স্টর্মের মধ্যে একটা বোটের সাথে তুলনা করা হয়েছে। আবার তার টিয়ার্স, চোখের জলকেও স্টর্মের সাথে তুলনা করা হয়েছে, তার দৃষ্টিকে স্টর্মি ওয়াইন্ডের সাথে তুলনা করা হয়েছে, এবং তার বডিটাকে হচ্ছে স্টর্মের ভিতরে একটা বোটের সাথে তুলনা করা হয়েছে। তো এই সব তুলনাগুলো খুবই পারফেক্ট। এই জন্য স্যার এইটা হচ্ছে আহ, আমাদের কনসেপ্ট। হুম, ঠিক আছে। তবে এই যে তার চোখকে কল্পনা করা হয়েছে ঝড়ের সাথে না, বা বোটের সাথে না, তার চোখকে কল্পনা করা হয়েছে কিসের সাথে? সি এর সাথে। কারণ চোখ থেকেও কি নোনা পানি বের হয়, সাগরের জলেও কি নোনা, সাগরের জলও নোনা। সবকিছুই ঠিক আছে, চোখটা, চোখটা একটু, হ্যাঁ এই যে আপনি বুঝিয়ে দেন, আমার বুঝিয়ে দেওয়া লাগবে না, এই যে লিমন আপুই খুব সুন্দর করে বলেছেন। ঠিক আছে, এই যে এখানে রোমিও জুলিয়েটের মানে সুন্দর একটা বর্ণনা দিচ্ছেন, সেটা হচ্ছে জুলিয়েটকে কি হিসেবে দেখাচ্ছেন? জুলিয়েটকে দেখাচ্ছেন যে একটা বোট। কিসের বোট? ঝড়ের কবলে পড়া একটা বোট। এবং তার চোখের কথা বলছেন, তার চোখ হচ্ছে কিসের মতো? সমুদ্রের মতো। ঠিক আছে, তার চোখ হচ্ছে আহ, সমুদ্রের মতো, এবং তার যে চাহনি, এই চাহনিটা কিসের মতো? ঝড়ের মতো। তারপরে কি বলা হচ্ছে? তারপরে আর কি বলা হয়েছে? আর কিসের তুলনা করা হয়েছে? এইগুলাই, এই তিনটাই। অর্থাৎ যে বডি, সেই বডিগুলার বডি পার্টস এর তুলনা করা হয়েছে। ঠিক আছে, এইটা বলেন। এটারে তো গুলায় খাওয়াইছি একদম। ইফ দে বি টু, দে আর টু, সো অ্যাজ স্টিপ টুইন কম্পাসেস আর টু। এইটুকুই বলেন, যেহেতু ওই দুই লাইনই দাগানো, এইটুকুই বলেন। আশা, আপনি বলুন। এখানে দা সোলস অফ দা লাভার and his beloved কে কম্পেয়ার করা হয়েছে টু লেগস অফ কম্পাসের সাথে। হুম, আর তাদের চুলটাকে তুলনা করা হয়েছে ফিক্সড ফুটের সঙ্গে। তাদের না, একজনের। হ্যাঁ, একজনের হিজ একজনের কি? বিলাভেড, একজনের বিলাভেডের। ফিক্সড ফুট, আর একজনের হচ্ছে মুভ করে, ট্রাভেল করে বেড়ায়, তাই তো? এরকম বুঝানো। এই জুই ম্যাডাম, আপনি কি দৈনিক দৈনিক পরে পরে আসেন? আমি দৈনিক দেখি আপনি পরে পরে জয়েন করছেন। কাহিনী কি, আপনি ক্লাস নোটিস পান না? তাইলে এই যে ইফ দে বি টু, দে আর টু, সো অ্যাজ স্টিপ টুইন কম্পাসেস, এখানে প্রিয়তমা আর প্রিয়তমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কম্পাসের দুইটা কাঁটার সাথে তুলনা করা হয়েছে। এটা তো আগেও বলেছি। ঠিক আছে, কম্পাসের দুইটা কাঁটার সাথে তুলনা করা হয়েছে, এবং যে কাঁটার একটা হচ্ছে ফিক্সড ফুড, অর্থাৎ যে কি বাসায় থাকে, আর একটা কাঁটা কি মুভ করে, মুভেবল, অর্থাৎ যেটা কি হয়, ট্রাভেল করে। একটা মুভ করে, একটা ট্রাভেল করে। তার মানে এর মাধ্যমে কিন্তু আবার কি বোঝায়? টেম্পোরারি সেপারেশন। এতগুলো লিখতে হবে না, আমি জাস্ট বলার দরকার তাই বলছি, যে এ দিয়ে বোঝায় কিন্তু টেম্পোরারি সেপারেশন। তাহলে এখানে আছে হচ্ছে, এটা কিন্তু জন ডানের কনসেপ্ট, হ্যাঁ। এবং বলা আছে দ্য সোল অফ লাভার অ্যান্ড হিজ বিলাভড আর কম্পেয়ার টু লেগস অফ আ কম্পাসেস। তারপরে কি আছে এটা বলেন। জঘন্য, জঘন্যতম একদম। ও স্টে থ্রি লিভস ইন, এই লিমন, আপনি মিউট করে রাখবেন। আপনার বলা হয়ে গেলে আপনি মিউট করে রাখবেন, আপনার কথা এই যে ব্যাকগ্রাউন্ড শোনা যাচ্ছিল। ও স্টে থ্রি লিভস ইন ওয়ান ফ্লি স্পেয়ার হোয়ার
we almost more than married are. There, this flea is you and I, and this our marriage bed and marriage temple is. এটাকে বলবেন? এটাই তো স্বাভাবিক, পরে জয়েন করেছেন তাই কিছু বুঝছেন না, এটা স্বাভাবিক নাকি? এটাই তো স্বাভাবিক, তো স্বাভাবিক জিনিস নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এখন যেটা করতেছেন চুপ করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ এর বাইরে আপনার আর কোনো হাত নাই, এর বাইরে আপনার আর করার কিছু নাই। যেটা পাচ্ছেন ওইভাবে চুপ করে করেন, এর পরের থেকে যে অংশটা আপনি করতে পারছেন না ওইটা রেকর্ড করে নেবেন, তাহলে একদম সব অল ক্লিয়ার, অল ক্লিয়ার মেন। ইভা আপু আপনি বলুন। মানে স্যার এখানে হচ্ছে মশা তাদের দুইজনের রক্ত খাইছে, আর তাদের রক্ত এখন মশার পেটে, আর এই মশার পেটে রক্তটাকে দিয়ে হচ্ছে ওদের দুইজনের আর কি মশার পেটটাকে ম্যারেজ বেডের সাথে তুলনা করা হয়েছে। যেমন বিয়ের পরে হচ্ছে একসাথে হয় ওইরকম হচ্ছে তাদের দুইজনের রক্ত মশার পেটে একত্রিত হয়েছে। আচ্ছা, এই কথাটা মানে বলা খুব বেশি সহজ ছিল না, তারপর আমাদের ম্যাডাম কিন্তু বলছে, হ্যাঁ আমাদের ম্যাডাম কিন্তু বলছে, কারণ খুব বেশি খোলাখুলি কিন্তু আমিও এই বিষয়টা ক্লাসে বলতে পারিনি, ঠিক আছে? এই বিষয় হইলো কিছু রে ভাই, কি বলবো, মানে এই যে বিলাভড এবং লাভার, ঠিক আছে, বিলাভড এবং লাভার তো একটা মশা, মানে হে বর্ণনা করার মতো না, হাসি পাচ্ছে খুব। মশা দুইজনেরই রক্ত খাইছে। এখন এই রক্ত খাওয়াকে কি বলা হচ্ছে? কবি বলছে যে মশা যেমন আমার রক্ত খাইছে, মশা তোমার রক্ত খাইছে, মজা তুমিও পাইছো নাসির, মজা আমিও পাইছি, ঠিক আছে? তোমারও রক্ত খাইছে, আমারও রক্ত খাইছে। এখন এই যে মশার অন্ত্রে বা মশার শরীরে তোমার রক্ত আমার রক্ত মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, ঠিক যেমন আমরা মিলেমিশে একাকার হতাম কোথায়? পদ্মার মেঘনার চরে, কি বলছি, পদ্মার মেঘনার মোহনায়, বা আমাদের ম্যারেজ বেডে, ঠিক আছে? আমাদের ম্যারেজ বেডে যেরকম আমরা মিলেমিশে একাকার হয়ে যেতাম, সেটা বোঝানো হয়েছে। তাহলে কই নিয়ে গেছে দেখেন, আতর আলিতে জুতোর কালি বানাই দিছে। She is all states and all princess I. Nothing else is. Princess do but play us compared to this all honored mimic. এটা কিন্তু আগে আমরা আরেক জায়গা করছি, ঠিক আছে? আচ্ছা, তামান্না সুলতান আপু, এই যে আমার কুমিল্লার আপু, এই আপুরে সুযোগ দিব, রসমালাই পাঠাবে মাতৃভান্ডারের। ইনশাল্লাহ স্যার। স্যার এখানে হচ্ছে প্রিন্সেস বলতে লাভারকে বোঝানো হচ্ছে, আর অল স্টেট দ্বারা হচ্ছে বিলাভকে বোঝানো হচ্ছে। হুম, এখানে এই যে অল স্টেট, এই অল স্টেট দ্বারা এটা হচ্ছে বিলাভকে বোঝানো হ্যাঁ হয়েছে, প্রেমিক তুলনা করছেন এই শিকে, এবং শিকে। জি। হ্যাঁ এই যে আই, আই আই। নিজেই নিজেকে তুলনা করছেন কার সাথে? অল প্রিন্সের সাথে, যে জি। তুমি আমার সমগ্র দুনিয়া, তুমি আমার 52 তাস, ঠিক আছে? সে 52 তাসের মালিক আমি, বুঝতে পারছেন? আমার আর কিছু দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। হ্যাঁ এটা মেটাফোর হয়, মেটাফোরের মধ্যেও তো করিয়েছি, মেটাফোরের মধ্যে কি করাইনি? যেইটা সুবিধা লাগে, আমি তো বলছি প্রথম দিনই বলে দিয়েছি, যেইটা সুবিধা লাগে। অবশ্যই লজিক্যাল হতে হবে, সুবিধা লাগলেই তো হবে না, সুবিধা লাগলেই তো হবে না, লজিক্যাল হইতে হবে। তারপরে কি আছে? ইমেজ, তারপরে আছে হচ্ছে ইমেজ। তাহলে ইমেজটা কি? ইমেজ ইজ আ ভিভিড অ্যান্ড সেন্সরি ডেসক্রিপশন। ইমেজ হচ্ছে ভিভিড অ্যান্ড সেন্সরি ডেসক্রিপশন দ্যাট ক্রিয়েটস আ মেন্টাল পিকচার
মেন্টাল পিকচার ফর দ্য রিডার, অর্থাৎ আমরা যেটারে বলি ওয়ার্ড পিকচার। আমরা যেটারে বলি ওয়ার্ড পিকচার, যে একটা ওয়ার্ড শুনলেই মাথার ভেতরে ওই চিত্রটা বা ওই সেন্সটা কাজ করে, ওইটাই হচ্ছে ইমেজ বা ইমাজারি যেটাই বলি। তাইলে বাংলায় কি বলছে একটু দেখি। ইমেজ হলো একটি প্রাণবন্ত এবং সংবেদনশীল বর্ণনা যা পাঠকের জন্য একটি মানসিক চিত্র তৈরি করে। এক্সাম্পলে কি আছে? ইট ওয়াজ ডার্ক অ্যান্ড ডিম ইন দ্য ফরেস্ট। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড ডিম ইন দ্য ফরেস্ট। তামান্না আপু আপনি বলেন। স্যার এই যে ডার্ক, স্যার ডার্ক, ডার্ক আর ডিম যখন ইয়ে করি তখনই আমাদের মনের মধ্যে একটা চিত্র ভেসে ওঠে এই যে ডার্ক এবং সেই ফরেস্টের। ডিম, তাই তো? জি, আমাদের মধ্যে আমাদের এই সেন্সের মধ্যে একটা ইমেজ তৈরি করে যে ফরেস্টটা কিরকম হবে, অন্ধকার হবে, ডিম হবে। হুম হুম হুম, খুব সুন্দর বুঝাইছেন। কারণ আমরা ডার্ক ডার্ক দিয়ে কিন্তু অনেক কিছু বোঝাই, সিম্বলিক্যালি হোক আর হচ্ছে একদম যে লিটারাল মিনিং যেটা আছে, ঠিক আছে? যে ডার্ক কথাটা শুনলেই সামনে কালো ভেসে ওঠে, তাই তো? তার জি, মানে নেগেটিভিটিও আমরা বলতে পারি, কিন্তু এখানে তো আর ওই নেগেটিভিটির কথা বলছে না। এখানে হচ্ছে আমরা ফরেস্টের যে চিত্র ফরেস্টের ডার্ক, কথা বলে। হ্যাঁ ফরেস্টের যে জি। চিত্র ডার্ক, অন্ধকার একটা পরিবেশ, এবং অন্ধকার যেটা অন্ধকার সেটা তো সেখানে তো অস্পষ্ট ভাবও আছে, ডার্ক অ্যান্ড ডিম, তাই তো? তার মানে এটা কি একটা ভিজুয়াল ইমেজ। এটা বলেন, দ্য চিলড্রেন ওয়ার স্ক্রিমিং অ্যান্ড শাউটিং ইন দ্য ফিল্ডস। এইটা নতুন কেউ আহে না, না আইসে দেখেনি, কেউ আসেনি নতুন। আরশি ম্যাডাম বলেন, মেলাখন আপনি বলেন না। স্যার এই একটা লাইন দ্বারা স্যার এক কথায় বাচ্চাদের সেন্স অফ হিয়ারিং কে বুঝিয়েছে। এই যে স্ক্রিমিং, আর্তনাদ স্ক্রিপিং এবং এন্ড শাউটিং। শাউটিং, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে স্ক্রিমিং এবং শাউটিং, এটা দ্বারা কিন্তু এই যে সেন্স, শোনার সেন্স, ঠিক আছে, হেয়ারিং সেন্স, এই সেন্সকে কিন্তু নির্দেশ করে, হেয়ারিং সেন্সকে নির্দেশ করে, তাই তো? এই যে স্ক্রিমিং এবং শাউটিং অ্যাপেলস টু আওয়ার সেন্স অফ হেয়ারিং, সেন্স অফ হেয়ারিং। আচ্ছা, অনেকের মনে চিন্তা, হয়তো এই প্রশ্ন আসতে পারে যে ইমেজ, ইমেজ তো ছবি, ঠিক আছে, ইমেজ তো ছবি, তা এখানে তো কোনো ছবি পাইলাম না স্যার। আগেরটা তো স্যার তাও ছবি ছিল, যে ডার্ক একটা ছবি, অস্পষ্ট একটা ছবি। ইমেজের বিষয়টা কিন্তু যে ছবি, ঠিক এইটা না, ঠিক আছে? অর্থাৎ পাঠক বা যারা রিডার আছেন তাদের মনে কি, তাদের মনে একটা আমাদের যে ফাইভ সেন্স, এই ফাইভ সেন্স সম্পর্কিত একটা কি তৈরি করবে, ধারণা তৈরি করবে, একটা বর্ণনা তৈরি করবে, ঠিক আছে? এটাই কিন্তু ইমেজ। ইমেজ মানে এটা না যে আপনার সামনে কোনো ছবি, ছবি ভেসে আসবে সবসময়, বিষয়টা এরকম না। ইমেজের একটা পার্ট হচ্ছে যে আপনার সামনে ছবি ভেসে আসবে, ঠিক আছে? কিন্তু ইমেজ হচ্ছে যেমন কোনো বর্ণনা যা আপনার ফাইভ সেন্স সম্পর্কিত, এবং ওই পার্টিকুলার কোনো ওয়ার্ডটা দেখেই আপনার মাইন্ডে এই সেন্সটা ভেসে আসবে, ঠিক আছে? যেমন আগে ছিল এই যে ডার্ক অ্যান্ড ডিম, এইটা দেখে আমাদের মাইন্ডে কিন্তু এই যে অন্ধকার পরিবেশ, বনের ভিতরে যে ভুতুরে যে অন্ধকার পরিবেশ হয়, স্পষ্ট যে ভাব, গা ছমছমে, এই জিনিসটা আমাদের এই দেখার দেখার দৃষ্টিটা কিন্তু আমাদের এই মেন্টালি কিন্তু ফুটে উঠেছে। আবার এখানে স্ক্রিমিং, আর্তনাদ এবং শাউটিং, এটা দিয়ে কি আমাদের এই যে সেন্স অফ হেয়ারিং এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? যে বাচ্চারা মাঠে খেলছে, চিৎকার করছে, এইটা দ্বারা হচ্ছে আমাদের যে কি বলে আম, মাথার ভিতরে কিন্তু এই শোনার কথাটাই আসছে, যে বাচ্চারা চিৎকার করছে। তারপর এটা কি আছে? হি উইপড দ্য অ্যারোমা অফ ব্রিউড কফি। এটা কে বলবেন? আচ্ছা, নতুন মানুষ পাওয়া গেছে, লতা আপনি বলেন। জি স্যার, এটা হচ্ছে সেন্স অফ স্মেল কে বোঝাচ্ছে। কফির যে স্মেলটা বের হয়
ওটা হুম, বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে অ্যারোমা, অ্যারোমার কথা বলা আছে তাই তো? অ্যারোমা, অ্যারোমা মানে কি? সুঘ্রাণ। আর সুগন্ধ যেটা সেটাকে বোঝায়। হ্যাঁ। এ আলমগীর ভাই, আলমগীর ভাই আপনারে আপনারে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আহ আপনার ফেসবুক আইডিতে কি পাঞ্জাবি কোটি পরা ছবি দিয়ে আছে? মোটা কোটা শরীর স্বাস্থ্যবান মানুষ আপনি, আপনি কি সেই আলমগীর? কমেন্ট করলেই হবে। আচ্ছা, তো রিসেন্টলি আপনার একটা কমেন্ট দেখলাম একজনের পোস্টে। এইরকম কমেন্ট করা কি ঠিক? যদিও এটা আমার পোস্ট না, ঠিক আছে, আরেকজনের পোস্টে। আপনি কোন জেলার মাল আপনি কমেন্ট করছেন? এইরকম অ্যাটাক করা কি ঠিক কারোর কমেন্টে বলেন? আপনি তো আর কিছুদিন পরে শিক্ষক হবেন, বা এখনো শিক্ষক আছেন কিনা জানি না। এরকম যদি কমেন্ট করেন তাহলে হইলো? তাইলে এই যে অ্যারোমা, তাই তো, অ্যারোমা দিয়ে কি? সুঘ্রাণ বোঝায়, সুঘ্রাণ। তাহলে এখানে আমাদের যে ইমেজটা আমরা পাচ্ছি, যে ইমেজটা আমরা পাচ্ছি যে সেন্স অফ স্মেলিং। আচ্ছা, the fresh and juicy oranges, the fresh and juicy oranges are very cold and sweet. আচ্ছা, লতা ম্যাডাম যেহেতু অনেক পরে আসছে, লতা ম্যাডাম রে একটু সুযোগ দিই। জি স্যার, এটা হচ্ছে ফ্রেশ জুসি, সরি, দ্য ফ্রেশ এন্ড জুসি অরেঞ্জ এটা বলতে স্যার, এন্ড ভেরি কোল্ড এন্ড সুইট এটা বলতে হচ্ছে স্যার টেস্টটাকে বোঝাচ্ছে, সেন্স অফ টেস্ট যেটা জুসের। সেন্স অফ, হ্যাঁ, টেস্ট। এই যে জি স্যার। সুইট, তাই তো? জি হ্যাঁ, জুসের মিষ্টি যে স্বাদটা, এটা। সুইট এবং কোল্ড, ঠিক আছে। এটা দ্বারা মানে খাবার খাওয়া, এই খাওয়া বা সেন্স অফ ফ্রেশ এন্ড টেস্টিং জুসি বোঝাচ্ছে, অরেঞ্জ ঠিক আছে। এটা টেস্ট এন্ড। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ও, she does teach the torches to burn light bright. It seems it it seems the hangs upon cheek of night like a rich jewel in Ethiopia's hair. Ethiop's hair. Ethiop's hair. এটা কে পারবেন? আচ্ছা, শুধু আমাদের বেঙ্গল টাইগার হাত তুলছে। আমরা বেঙ্গল টাইগারেরটা শুনি, আমাদের বেঙ্গল টাইগার। স্যার এখানে বোঝানো হয়েছে যে ওই যে ব্রাইট বলা হয়েছে, তাহলে ওটা লাইট বোঝানো হয়েছে। তারপরে নাইটটা দ্বারা বোঝানো হয়েছে ডার্কনেস, আর ওই যে ইয়ার মানে হচ্ছে হিয়ারিং। হুম, তাহলে এখানে অনেকগুলো সেন্স কিন্তু কাজ করছে, ঠিক আছে। এখানে অনেকগুলো আমরা ইমেজ পাচ্ছি। সেটা হচ্ছে এই যে টর্চেস বার্ন ব্রাইট, টর্চেস বার্ন ব্রাইট, এইখান থেকে আমরা পাচ্ছি কি? কোনটা পাচ্ছি? এই যে ব্রাইটনেস, এই ব্রাইটনেস থেকে কি পাচ্ছি? আলোর। তারপরে নাইট, এই নাইট থেকে কি পাচ্ছি? অন্ধকার, অন্ধকারের চিত্র। এবং পরে কি আছে? ইথিওপস এয়ার, এয়ার থেকে পাচ্ছি হেয়ারিং। এই বুঝেছেন? কে যেন বললেন স্যার বুঝিয়ে দেন। তাহলে প্রথম লাইনের শেষ দিক থেকে এতটুকু দ্বারা আমরা পাচ্ছি আলোর, লাইট, ঠিক আছে। এইখানে পরে কি? নাইট আছে, এটা অন্ধকার বা ডার্কনেস। আর পরেরটা আছে এই যে এয়ার, এটা হচ্ছে সেন্স অফ হেয়ারিং। Or sinking as the light wind leaves or dies, and full grown lambs loud bleat from
হিলিবো হিলিবর্ন, তারপরে কি আছে? হেজ ক্রিকেট সিংস অ্যান্ড নাও উইথ ট্রেবল সফট। এই তিনটা লাইনের মধ্যেই আছে। তারপরে আছে দ্য রেডব্রেস্ট দ্য রেডব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রপ্ট অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইজ। বলেন, এটা কে বলবেন? ওরে সর্বনাশ, সবাই হাত তুলছে। ইভা, আপনি বলেন। এখানে স্যার সেন্স অফ হিয়ারিং আছে, মানে এখানে হচ্ছে ভেড়ার ডাক, হেস ক্রিকেটের গান, ঝিঝি পোকার ডাক, হুম 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 চড়ুই পাখির ডাক, এগুলা দিয়ে হচ্ছে স্যার সেন্স অফ হিয়ারিং। আচ্ছা, আপনারা তো সব দেখছে এক একটা কিউটের ডিব্বা। কিউট ক্রিম, কিউট না তো চিউট। আপনারা খুব চিউট। এত পারেন কেন আপনারা? এটা বলেন, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এইটা এটা লিমন ম্যাডাম বলুন। স্যার এখানে একটা সিজনের যে বিভিন্ন ধরনের ফল ফুলে সমৃদ্ধ থাকে, পরিপুষ্ট থাকে, ওরকম একটা সেন্স কে অ্যাপিল করা হচ্ছে। এটা সাইটও হতে পারে, মানে সেন্স অফ সাইট, আই সাইট। স্যার এই জন্য এটা হচ্ছে ইমেজ। আচ্ছা, সুন্দর বলেছেন। আমরা আর একটা শুনি। আপনারটা এমন না ভুল হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরশি বলেন, কি বলতে চান দেখি, নতুন কিছু বলেন নাকি? হাত তুলে অনেকক্ষণ আছেন। এই যে হারাই। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ওনার কথা ঠিক আছে, কিন্তু আমি একটু অ্যাড করতে চাই। এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ, যেটা দ্বারা সেন্স অফ সাইটকেও বোঝানো হয়েছে, আর বিশেষ করে এটা আটাম সিজনকেই বোঝানো হয়েছে। হুম, ঠিক আছে। তারপরে দেখি, এটা বলুন, অ্যাজ আই রোড টু স্লিপ দ্য ওলস ওয়ার বেয়ারিং দ্য ফার্ম অ্যাওয়ে। কে বলবেন এটা? আশা, আপনি বলুন। এখানে দ্য আউলস বিয়ারিং দ্য ফার্ম অ্যাওয়ে বলতে বোঝানো হয়েছে আমাদের সেন্স অফ সাইট, বা এটাকে আবার আমাদের ছোটকালের মানে মেমোরির সাথেও তুলনা করা হয়, এক্সপ্রেস কিভাবে? ব্যাখ্যা করা। কারণ কালে স্যার বলতে পারতেছি না, কিন্তু যে এটা সেন্স অফ সাইট হবে এটা বলতে পারতেছি। কেন বুঝতে পারলেন তাইলে? বলতে পারছেন না, বুঝতে পারছেন কেন? আচ্ছা, দেখি আর কে বলতে পারে। ইভা কি বলতে পারবেন? আপনি বলুন তো দেখি, দেখি সবার কাছেই শুনে নি, কম বেশি উত্তর না পাওয়া পর্যন্ত। মানে যখন আমি ঘুমাই দুধ থেকে আর কি, ফার্ম হাউসের দুধ থেকে উম, পেঁচার মানে আউলের ডাক শুনতে পাই। এখানে সেন্স অফ হিয়ারিং কি স্যার? সেন্স অফ হেয়ারিং, একজন বললেন সাইট, একজন বললেন সেন্স অফ হেয়ারিং। আচ্ছা, আর কে আছেন? লতা আছেন এখানে। ল- আপনি বলুন লতা, দেখি আপনি কি বলেন। সবাই তো এক এক করে এক একটা বলছে, আপনি কি বলেন একটু শুনে নি। জি স্যার, আমিও বলবো যে সেন্স অফ সাইট স্যার, যে আউলের যে ডাকটা রাতে ঘুমানোর মধ্যে ওই ডাকটা ভেসে আসে কানে, এটা আমাদের ছোটবেলাটাকে মনে করিয়ে দেয়। ভিজুয়াল অফ ইমেজ স্যার, এরকমটা আমি মনে করি স্যার। তাই?
আর কে কেউ আছেন? এক্লাস ভাই আসছেন অনেকক্ষণ পরে। এক্লাস ভাই কি বলে শুনি। স্যার আমার কাছে মনে হচ্ছে ভিজুয়াল অ্যান্ড হেয়ারিং এই পড়েছে। ভাই আবার আপনার দুটাই মনে হচ্ছে, ভিজুয়াল এন্ড হেয়ারিং। হ্যাঁ। আচ্ছা, ভিজুয়াল কেন আর হেয়ারিং কেন একটু শুনি তো দেখি। আচ্ছা, এটা দৃশ্যটা মনে হচ্ছে যে আই রুট টু স্লিপ, দ্য আউলস আর বেয়ারিং দ্য ফার্ম ওয়ে। মানে বেয়ারিং বলছে এখানে মানে তার আসার দৃশ্যটা, উড়ানোর দৃশ্যটা একটা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আবার হেয়ারিংও মনে হচ্ছে, মানে পুরোটা না পড়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা জাস্ট শুনবো। আরশি, আপনি বলেন। আরশি, আপনি বলেন ম্যাডাম, স্যার আপনি স্যার বলেন। আমার কাছে ওটা সেন্স অফ সাইটই মনে হচ্ছে, কারণ এখানে যে ঘুমানোর সময় যে হাউস থেকে যে আওয়াজটা আছে, এটা ছোটবেলায় আমাদের ঘুমানোর সময় আমাদের মা দাদিরা যেরকম একটা শব্দ প্লাস বিভিন্ন ভাবে পড়ায়, এটার সাথে একটা ই করছে আর কি, সাইড দুই সাইডের সাথে একটা মিল আছে। আচ্ছা ঠিক আছে, অনেকেই অনেক কিছু বললেন, সবারটারে কি কম বেশি কানেকশন আছে। এখন এখানে সেন্স অফ সাইট যারা বলছেন, তারা বলছেন যে ওনাকে গুছিয়ে বলতে পারেননি, আমি একটু মানে তাদের সাথে অ্যাড করে দিই। সেন্স অফ সাইট যারা বলছেন যে এই যে ছোটবেলাকার যে চিত্র, যে ঘুমিয়ে আছি, আউল বাদ দি, আউল বাদ দি, এক ধরনের পাখি আছে না, কেমন একটা অদ্ভুত একটা মানে ভয়ার্ত কিন্তু একটা ডাক ডাকতো, ঠিক আছে। এটা গ্রামের লোক কিন্তু এই পাখিটারে যদি দেখতো যে বাসার আশেপাশে ডাকতেছে রাত্রে, তাহলে কিন্তু আন্দাজেই আন্দাজেই ঢেল মারতো, পানি দিত, ঠিক আছে, যেদিক থেকে সাউন্ডটা আসে, যে এই ডাক খুব কি, এই পাখির ডাক খুব খারাপ, ঠিক আছে, খুব ভয়ঙ্কর, মানে কেমন যেন আসলে এই একটা ভীতি জাগায়, সত্যিই কিন্তু এই ভিতরে ভীতি জাগায়, ঠিক আছে। তো এই যে ছোটবেলায় কিন্তু ঘুম পাড়াইতো, এই যে এই পাখি এসে কিন্তু কামড় মেরে দিয়ে যাবে, পাখি এসে কিন্তু কামড় মেরে দিয়ে যাবে, ওই দেখো বাবা পাখি ডাকছে রাত্রে। এটা কিন্তু এই পাখি কিন্তু রাত্রে দেখা যাচ্ছে এই 8টা 9টা, একটু একদম সন্ধ্যার দিকে না, 8টা 9টার পর থেকে রাত আস্তে আস্তে যখন একটু গভীর হতে শুরু করতে, এই পাখি কিন্তু তখন ডাকতো, ঠিক আছে। তো এই যে চিত্র, ছোটবেলার যে চিত্র, ঠিক আছে, বা যে মেমোরিজ, সেই মেমোরিজ কিন্তু এই যে আউল, এই আউলের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে। এবং পাস্টের, হ্যাঁ ভিজুয়াল, পাস্টের যে এই যে অ্যাজ আই রোড টু স্লিপ, যে পাস্টের যে ভিজুয়াল, সেই ভিজুয়াল কিন্তু দেখানো হচ্ছে। এই কারণে এটা সেন্স অফ সাইট বলা চলে। এটা বলেন। নোটিস নেপচুন, though taming a seahorse, though a rarity, which claws of Innsbruck cast in bronze for me. এটা বলেন। আরশি বলেন। স্যার এখানে নেপচুন হচ্ছে একটা গড আর কি, যে তার পুরো হচ্ছে কন্ট্রোল করতে, পুরো সৃষ্টিকে কন্ট্রোল করতে, এটা বুঝিয়েছেন আর কি। আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমরা একটু অন্য অন্য কারো কাছে ট্রাই করি। তামান্না আপু বলেন। স্যার এখানে নেপচুন বলতে ডিউককে বোঝানো হচ্ছে, আর সি হর্স হচ্ছে ডাচেসকে বোঝানো হচ্ছে। আচ্ছা আর আচ্ছা আর ঠিক এটা আছে। হচ্ছে আচ্ছা এবার সিম্বলিক আমি মেথড। আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে নেপচুন,
এই নেপচুনটা কিন্তু কি গড, ঠিক আছে? নেপচুন হচ্ছেন গড। এবং সি হর্স, সি হর্স তার যে অনেক প্রাণী আছে সেই প্রাণীকুলের মধ্যে একটি। তো এখানে চিত্রায়িত করা হয়েছে যেমন কি বলে, গড যেমন তার সি হর্সকে কি টেমিং বানাচ্ছেন, ঠিক আছে, মানে ডমিনেশনটাকে বোঝাচ্ছে যে ডমিনেট করছেন, ঠিক তদ্রূপ ভাবে আমাদের ডিউকু কি এই নেপচুনের ভূমিকায় অবতীর্ণ হতে চান, ঠিক আছে, নেপচুনের ভূমিকায় অবতীর্ণ হতে চান। এবং সি হর্সকে যেমন নেপচুন কি বলে পোষ্য বানায়, মানে তার উপর ডমিনেট করে, এই সি হর্সের জায়গায় তিনি কাকে রাখতে চান, ড্রাসেসকে রাখতে চান, যে তিনিও ড্রাসেসকে ওইভাবে কি ডমিনেট করতে চান, তার উপরে পাওয়ার প্র্যাকটিস করতে চান, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে নেপচুন এবং সি হর্সের চিত্র দ্বারা, নেপচুন এবং সি হর্সের চিত্র দ্বারা কিন্তু ডিউক এবং ডাচেসের ইমেজ, এখানে কি বলছে, দ্য ইমেজ অফ পাওয়ারফুল গড taking control over a creature like a seahorse demonstrate that the relationship between the duke and the last duchess. তারপরে কি আছে, sometimes whoever seeks abroad may find this sitting careless on a granary floor, thy hair soft lifted by warning wind. এটা একটু কঠিন, কে পারবে? সর্বনাশ, লতা ম্যাডাম আপনি বলেন। জি স্যার, এটা একটা ভিজুয়াল ইমেজ, আমরা বলতে পারি যে এটা হচ্ছে অটামের যে দৃশ্যটা দেখা যায়, যে গ্রামের মহিলারা অটামের সময়ে যে তার যে গ্রানারি ফ্লোর শস্যগুলো উঠায় বা শস্যের কাজ করে, তখন যে সফট একটা বাতাস এসে তাদের চুলগুলো উড়িয়ে নিয়ে যায়, এই দৃশ্যটাকে বোঝাচ্ছে স্যার। স্যার আমার কাছে এটা মনে হচ্ছে। আহ, অনেকটা ঠিক, একটু ভুল হয়েছে। আচ্ছা, আর কে আছেন? তামান্না আপু আছেন, কি বলে একটু শুনি। স্যার এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ, ঠিক আছে, কিন্তু আমি একটু এড করতে চাই। এটা হচ্ছে স্যার এই যে শস্যকণা নেওয়ার সময় যে মেয়েদের চুলগুলো যে সফট থাকে, কিন্তু অটমের সময় ওইগুলা রুক্ষ হয়ে যায়, মানে এটা তখন তাদের সেই যে চুলের যে চর্চা ওইটা করতে পারে না। এখানে মানে ওই সময় তারা এই চুলের প্রতি কেয়ারলেস থাকে, ওই জিনিসটা মেবি বোঝানো হয়েছে। আচ্ছা, আর একটা শুনি। আশা আপনি বলুন। স্যার এখানে ভিজুয়াল ইমেজকেই সিগনিফাইজ করে, কিন্তু যে এখানে অটমকে একজন মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে যার সফট হেয়ার, আর সে হচ্ছে তার করার কিছু নাই, এই কারণে সে কেয়ারলেস ভাবে বসে আছে অনেক গ্রিনারি ফ্লোরে, আর তার চুলগুলো বাতাসের মাধ্যমে উঠতেছে, লিফটেড বাই দা উইনারিং ওয়াইন। এখানে অটমকে বলা হয়েছে যে সে কেয়ারলেস ভাবে বসে আছে। আচ্ছা, তিনজনেরটাই কাছাকাছি, তবে আশা আপুরটা একটু বেশি ভালো হয়েছে। আমরা একটু দেখি, হ্যাঁ। একটু অটামের চিত্র সবাই মনে করেন, অটামের চিত্র বাদ থাক, কারণ ফসল পাকার যে সময়, স্পেশালি আমি ধানের কথা বলি, ধান বা গম, এটা বললে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এমন কেউ আছেন যে ধান পাকা বা গম পাকা, এই যে কাটার সময়, যে ফসল তোলার সময় এই চিত্র দেখেননি, বা ছোটকাল থেকে শহরে বড় হয়েছেন, এই ফসলের এসব কিছু বুঝেন না, এরকম কি কেউ আছেন? আমার মনে হয় না যে যে পাকা শস্য
এরকম কেউ দেখেননি আমার মনে হয় না, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি না। তো এখানে অটামের যে চিত্র, ঠিক আছে, অটামের যে চিত্র, সেই চিত্রটাকে চিত্রায়িত করা হয়েছে, ঠিক আছে? কিভাবে? অটাম অ্যাজ আ উইম্যান উইথ সফট হেয়ার, she has nothing to do but hang out, she sits on granary and her hair is lifted by a gentle wind. এখন সবকিছুর দিকেই আমরা একটু একটু করে খেয়াল রাখি। অটাম, অটামকে কি করা হয়েছে? নারীর সাথে তুলনা করা হয়েছে। অটামকে কার সাথে তুলনা করা হয়েছে? এই যে উইমেন উইথ সফট হেয়ার, নারীর সাথে তুলনা করেছে। কেন? কারণ আহ, মানে শুনতে খারাপ শোনা যাচ্ছে কিনা জানি না, খারাপ ভাবে নেবেন না, নারী কিন্তু উর্বরতার প্রতীক এক প্রকার, ঠিক আছে? বা নতুন কি বলে, জন্মদানের ক্ষমতা তার মধ্যে আছে। তো এই যে আমাদের অটাম, অটামকে কি শস্যের ঋতু বলা হয় এক প্রকার। সকল রকমের শস্যই কিন্তু অটামে খুব ভালো হয়। এখন যেহেতু নারীর মধ্যে একটা আহ, কি বলে, উদ্ভাবনী শক্তি যদি বলি, বা উর্বর একটা পাওয়ার আছে তার মধ্যে, ঠিক আছে, ফার্টিলিটি আছে, অটামের মধ্যেও কিন্তু কি এই বিষয়টা আছে। সেই কারণে অটামকে নারীর সাথে তুলনা করা হয়েছে এবং বলছে উইথ সফট হেয়ার, উইথ সফট হেয়ার। আবার এই যে রুক্ষতার বিষয়ে অনেকে বলেছেন, রুক্ষতা। আচ্ছা, যখন ফসলটা কি থাকে, মানে অপরিপক্ক থাকে, তখন কিন্তু এরকম রুক্ষতা থাকে না। কিন্তু যখন ফসলটা পেকে যায়, পেকে যাওয়ার পরে কি সোনালী বরণ ধারণ করে না? সোনালী বরণই তো ধারণ করে। তারপরে অটামের সময় আমরা দেখি একটা মৃদু মন্দ একটা বাতাস থাকে, বাতাসে এই যে কি সোনালী ফসল ওড়ে, সোনালী ফসল কি দোল খায়, এই যে আর একটা চিত্র। তো এই যে ফসল যখন পেকে যায় তখন তার ভিতরে কি রুক্ষতা আসে, ফসল যখন পেকে যায় তখন তার মধ্যে রুক্ষতা আসে। তো এই যে ফসল বাতাসে দুলছে, এই বাতাসে দোলাটাকে কিন্তু নারীর চুল দোলাকে তুলনা করা হয়েছে। যেহেতু অটাম নারী, তাহলে অটামে ফসল দুলছে, তার মানে নারীর চুল দুলছে, এবং সেই চুলগুলো কি রুক্ষ প্রকৃতির। যেমনি ভাবে, যেমনি ভাবে অটামের সময় মেয়েরা কি কাজ করতে করতে এই যে নিজেদের প্রতি খুব বেশি যত্ন নিতে পারে না, ঠিক আছে, প্রচুর কাজ থাকে, যত্ন নেওয়ার সময় থাকে না, কেয়ারলেস থাকে। ঠিক এমনি ভাবে আবার বলা যায় কেয়ারলেস এই সেন্সে থাকে যে আহ, এখন তো তার আর কোনো চাপ নাই। এখন কি অটামের আর কোনো চাপ আছে? ফসল সে পাকিয়ে দিয়েছে, ফসল পাকানোর কাজ তার শেষ, এখন তো তার আর কোনো চাপ নেই যে লাগাইতে হবে, তারপরে হচ্ছে বড় করতে হবে, পরিপক্কতা আনতে হবে। এখন তার কোনো কাজ নেই, ফসল তো পেকেই গেছে, এখন শুধু কাটার পালা। তো তার তো আর কোনো কাজ নেই, সে এখন মানে তার হ্যাং আউট করা ছাড়া বা রিল্যাক্স ওয়েতে বসে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই। সেই কারণে কি বলা হচ্ছে যে সে মানে কেয়ারলেস, মানে রিল্যাক্স মুডে আছে। তারপরে বলা হচ্ছে যে সিটস অন গ্র্যানারি অ্যান্ড হার হেয়ার ইজ লিফটেড বাই জেন্টল উইন্ড। এই যে চুল ওড়ার কথা তো বলছি, এবং সিটস অন গ্র্যানারি, সিটস অন গ্র্যানারি, গ্র্যানারি বলতে কি শস্য ভান্ডারকে এক প্রকার নির্দেশ করে। কারণ অটামেই তো কি খুব বেশি, অটামে খুব বেশি কি হয়, শস্য উৎপাদন হয়। বুঝেছেন? বুঝাইতে কি পারছি? এটা বলেন, এটা খুব মজা। The fair breeze blew, the whistle foam flew, the furrow followed free. এটা বলেন। আচ্ছা, আখি, আখিরে সুযোগ দিতে চেয়েও পাচ্ছে না। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম, বলুন। এটা হলো গিয়ে একটা জাহাজ, জাহাজ যখন যায় তখন মানে ভিজুয়াল ইমেজ বুঝাইতেছে, যখন যায় তখন পানি কেটে কেটে সামনে যায়, তারপর পিছনে ওটার একটা
এই যে বের হয়, ওটা একটা ট্রেস থেকে যায়। তারপর যে জাহাজ যায়, ওটা ফেভারেবল যে উইন্ডটা থাকে, মানে যে বাতাসটা থাকে স্মুথ, সেটা পার হইয়া যায়, এটাই বুঝাইতেছে। আচ্ছা, এখন দ্য ফেয়ার ব্লিজ ভিউ, তাহলে মৃদুবন্দ বাতাসের ইন্ডিকেশন দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ, এবং দ্য হোয়াইট ফোম ফ্লিউ। ফোম কি? ফোম হচ্ছে ফেনা, তাই তো? তো এখানে কিন্তু একটা জাহাজের প্রতিচিত্র দেখানো হচ্ছে, যদিও 2 লাইন দেখে বোঝার উপায় নেই, ঠিক আছে? অনেকে হয়তো পড়ছেন আগের থেকে, সেই কারণে বুঝছেন। ঠিক আছে, আগের কয়েকটা লাইন থাকলে একটু ভালো বোঝা যেত। এখানে জাহাজের চিত্র কিভাবে? যখন দেখবেন যে নৌকার ক্ষেত্রে এটা খুব কম হয়, দেখবেন কোনো গতিশীল নৌযানের ক্ষেত্রে এটা বেশি হয়। স্পিড বোট বলেন, জাহাজ বলেন, ঠিক আছে? এই যে তীব্র গতিতে যাচ্ছে, এর পিছনে পিছনে এই যে প্রোপেল বলে হয়তো, খুব সম্ভবত যে প্রোপেলটা ঘোরে, এই ঘোরার জন্য কি হয়, মানে খুব বেশি ফেনা তৈরি হয় না, এবং যে আহ, জাহাজ যায়, জাহাজ বা শিপস যেটাই বলি, আহ, নৌযান, যে কোনো নৌযান যখন দ্রুত গতিতে যায়, তখন কিন্তু পিছনে একটা কি বলে, মার্জিনাল লাইন তৈরি হয়, রেখা তৈরি হয়, একটা পথের মতো তৈরি হয়, ঠিক আছে? সেটার কথা বলা হচ্ছে যে হোয়াইট ফোম ফ্লিউ, এই যে পিছনে হোয়াইট ফোমের মাধ্যমে একটা পথের মতো তৈরি হয়, তাই বলা হচ্ছে দা ফারো ফলোড ফ্লি, দা ফারো ফলোড ফ্রি। তাইলে এইটা তো আপনারা ইমেজের মধ্যে দেখছি, ভিজুয়াল ইমেজ। আর কোনো ফিগার অফ স্পিচ কি হয় এইটা? দেখেন তো। আর কোনো ফিগার অফ স্পিচ কি হয়? আলমগীর ভাই, ফারো কি? ফারো হচ্ছে রেখা, ফারো হচ্ছে রেখা, এক প্রকার রেখা, রেখা বা লাইন। আচ্ছা, অনেকে বলছেন অ্যালিটারেশন। কোন লাইন অ্যালিটারেশন বলতে পারেন? অনেকে তো বলছেন অ্যালিটারেশন। তা কোন লাইন? উপরের লাইন না নিচের লাইন? একজন উপরে, একজন নিচে, একজন 2 লাইনই, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারে লালন কয় যেতে পারি। হায় হায়, বাঙালি সব দিকেই আছে। আচ্ছা, আচ্ছা, যারা যারা কমেন্ট করছেন তারা তারা একটু হ্যান্ড রাইজ করেন, মানে অ্যালিটারেশনে যারা হ্যান্ড রাইজ করছেন তারা আহ, সামনে আসেন, মানে যারা, হ্যাঁ, চেন্টিং ভাইরে আগে দেখি, আমার ভ্রমণ গাইড চেন্টিং। জি, এখানে ফারো ফলো ফ্রি, এজন্য বললাম আর কি লিটারেশন হবে। এই জন্য বললেন, ঠিক জি, আছে, আপনার উত্তর নিছি, আমরা পরে আবার কথা বলছি, ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ। আচ্ছা, আর কি আছেন? আশা, আশা ম্যাডাম। এখানে হচ্ছে দা ফরো ফলোড ফ্রি, সেম অর বারবার রিপিট হয়েছে। আচ্ছা, বুঝলাম। এখন মতামত তো অনেকেই তো দিয়েছিলেন, আঙুল তো শুধু 2 জনে তুলছেন, আঙুল 5টা আঙুল, আর তো কেউ তুলেননি, 10 আঙুল তো হচ্ছে না। আখি, তো এটা সেকেন্ড লাইনের যে পুরো সেকেন্ড লাইন? ফলোয়েড, ওইটা ওই যে আচ্ছা, মানুষ। সেকেন্ড লাইন আর বলা হ্যাঁ, লাগবে না,
যারা উপরের লাইন বলেছিলেন বা দুইটাই বলেছিলেন তারা কই? জান্নাত, আপনি বলুন। স্যার আমরা তো এলিটারেশন মানে বুঝি যে কনসোনেন্ট সাউন্ডের পুনরাবৃত্তি, সেজন্য আমি ভাবছিলাম যে দুইটা লাইন, মানে দুইটাই দুইটাই ভাবছিলেন? দুইটা লাইনেই তো কনসোনেন্ট পুনরাবৃত্তি করছে, ফর্ম ফ্লো ফোরো ফ্লোর থারো ফ্লোর। তার মানে আপনি প্রথম লাইনও বলছেন, তা প্রথম লাইন কোনটা একটু দেখান তো। প্রথম লাইন ওই যে ফর্ম ফ্লো, দুইটা কনসোনেন্টের পুনরাবৃত্তি না? হুম। সেকেন্ড লাইনেও তো দুইটা কনসোনেন্ট পরপর একসাথে পুনরাবৃত্তি। আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। স্যার আমি বুঝি নাই। জয়েন করার কারণে আমি আগের প্রশ্নগুলোর অ্যান্সার প্রপারলি দিতে পারি নাই, ও আচ্ছা, একটু লেটে জয়েন করছি তো। কোনো সমস্যা নাই, উত্তর না দিতে পারলে আর কি হয়েছে, ক্লাস করতে পারলেই তো হইলো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সবগুলা করতে পারি নাই, পরে রেকর্ড ক্লাসটা দেখে নিব। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার জাতির উদ্দেশ্যে আমি একটু ভাষণ দেব, ভাষণ। ঠিক আছে, সেটা হচ্ছে একটু দেখি আমরা। ঠিক আছে, এখানে দি আছে, এখানে দি আছে। হুম। এখন যদি মনে করি টি নেব, এইটা টি নেব। আচ্ছা, অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স কি এক? এক না কিন্তু। যে স্যার অনেকটাই এক, একটা ভাওয়েল নিয়ে আর একটা কনসোনেন্ট নিয়ে, না, বিষয়টা এরকম না। এর পার্থক্যও আছে, যে ভাওয়েলের রিপিটেশন আর কনসোনেন্টের রিপিটেশন হইলেই হবে না। অ্যালিটারেশনে কি হয়, রিপিটেশনটা সামনে থেকে হইতে হবে। রিপিটেশনটা কি সামনে থেকে হইতে হবে ওয়ার্ডের, ঠিক আছে, সরি, লেটারের। ওয়ার্ড মেলা লাগবে না, লেটার মিললেই হবে। সহজ করে বলি, ঠিক আছে, লেটার মিললেই হবে। তো এখন কতগুলো মিলতে হবে? দুইটা থাকলে কি হবে? দুইটা দুইটা থাকলে কি হবে? তাহলে তো স্যার এখানে এই যে দি আর দি দুইটাই টি আছে, এটাকে নিতে পারবো। তারপরে যে আরো আছে ব্রিজ ব্লিউ আছে, স্যার নিতে পারবো। আমি তাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই ছোটলোকি করবেন না। অন্তত দুইটার জন্য, দুইটা রিপিটেশনের জন্য কেউ কি অ্যালিটারেশন নেবেন না। এটা আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। কারণ দুইটা আন্দাজেই মিলে যায়, আন্দাজেও দুইটা দেখবেন, অনেক লাইন খেয়াল করবেন দুইটা মিলেই যাইতে পারে। এটা এমন কোনো বিষয় না দুইটা মিলে যাওয়া। যেমন এই যে উপরেরটাই দেখেন, এই টি আছে, এখানে টি আছে, দুইটার জন্য কি আপনি নিবেন? এখানে ডাব্লিউ আছে, ডাব্লিউর সাথে এখানে ডাব্লিউর মিল, দুইটার জন্য না নেওয়াই ভালো। ঠিক আছে, যদি তিনটা হয়, তিনটা থেকে তার উপরে যত আছে সেইগুলা নেবেন। এখন কয় লাইনের ভিতরে? এক লাইনেই দেখবেন। ঠিক আছে, এক লাইন, এক লাইনে দেখবেন। যেমন এই লাইনের সাথে এই লাইন বলতে পারবেন না যে স্যার এখানে ফোম আছে, এখানে ফ্লিউ আছে, এখানে ফারো আছে, এখানে ফলোড আছে, ফ্রি আছে, পাঁচটা আছে স্যার, এরকম করে দেখবেন না। এক এক লাইনে দেখবেন। ঠিক আছে, এক এক লাইন অনুযায়ী বিবেচনা করবেন যে এই লাইনে কয়টা আছে। যদি দেখেন তিনটার মতো উপাদান আছে, তাইলে সেইটারে অ্যালিটারেশনের আন্ডারে টাইনে আনবেন। অ্যাসোনেন্সের ক্ষেত্রেও তাই, দুইটা দেখে কোনোভাবেই কি, দুইটা দেখে কোনোভাবে অ্যালিটারেশন অ্যাসোনেন্স এর আন্ডারে ফেলতে আসবেন না। এবং আরো একটি উদাত্ত আহ্বান, সেই উদাত্ত আহ্বান হচ্ছে যদি যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এইটা সিমিলি বা এটা মেটাফোর বা এটা পার্সনিফিকেশন, তাইলে আর দরকার নাই এই যে অ্যালিটারেশন অ্যাসোনেন্সে যাওয়া। যদি দেখেন কোনো কিছুর আন্ডারে আমি ফেলাইতে পারতেছি না, কোনো ফিগার অফ স্পিচের আন্ডারে ফেলাইতে পারছি না, তখন কি করবেন? সময় নিয়ে একটু চোখ দিয়ে খুঁটে খুঁটে দেখবেন যে অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স আছে নাকি, চুরাই টেকনিক। তখন এই টেকনিকটা অবলম্বন করবেন। বাট বাট কমন থাকাকালে, যে এটা সিমিলিত, এটা তো মেটাফোর, এরকম জানা থাকাকালে অ্যালিটারেশন অ্যাসোনেন্সের আন্ডারে যাবেন না। ঠিক আছে, তাইলে অনেকে বলছিলেন প্রথম লাইন, তো প্রথম লাইন অনেকে আন্দাজে বলছিলেন, ঠিক আছে, অনেকে আবার জানেন, সবার কথা বলছি না, অনেকে। তা আমি দেখাই প্রথম লাইনে কি কি আছে। প্রথম লাইনে এই যে এফ আছে, এই যে এফ আছে, এই যে এফ আছে,
3টা এফ আছে, ঠিক আছে। বিউ 2টা আছে, টি 2টা আছে, এটা হবে না। এফ 3টা আছে, শেষের লাইনেও কি আছে? এফ এফ এফ। যে কোনো এক লাইন ধরে অ্যালিটারেশন দেখাই দিলেই হয়ে যাবে, যে কোনো এক লাইন ধরে। 2 লাইনই এভাবে এমন উল্লেখ করা লাগবে এরকম কিছু না, এক লাইন দেখাই দিলেই হয়ে যাবে যে অ্যালিটারেশন করতে চান, না বুঝতে পেরে যে বুঝতে পারছি না। তারপরে কি আছে? অ্যানালজি। এবার একটা ঝামেলার একটা জিনিস, এটা পরীক্ষায় আসেনি, ঠিক আছে। এটা এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই, এটা পরীক্ষায় আসে না, ঠিক আছে। আমি বলছি এটা পরীক্ষায় আসে না, এটা আসে না, এবার যে আসবে না বিষয়টা এরকম না, আসতেও পারে, কিন্তু এটা এতটা গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই, ঠিক আছে। এটা এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই, এটা আপনারা বাসায় পড়ে নিবেন, ঠিক আছে। মাত্র আছেই কয়টা? 2টা এক্সাম্পল আছে, এইটা আপনারা বাসায় পড়ে নিবেন। এই অ্যানালজিও অনেকটা মেটাফোরের মতো, অ্যানালজিও অনেকটা সিমিলি মেটাফোরের মতো। যেমন এই যে এইটা, এইটা দেখেন 7 নম্বরের এই প্রথম উদাহরণটা দেখি। মানে অ্যানালজি হচ্ছে অনেকগুলা, যেমন আপনারা ব্যাংকে যারা পরীক্ষা দেন তারা কিন্তু অ্যানালজি পান। তো এখানে সেই সেই অ্যানালজিটাই লেখার মাধ্যমে, ঠিক আছে। তো দেখবেন এখানে লাইক আছে, এইখানে কি আছে? লাইক নেই। এখানে এটা সিমিলি করা যায়, এই লাইনটা ধরে, এই লাইনগুলো ধরে বাদ বাকি যা আছে মেটাফোর করা যায়। তার মানে অনেকগুলো কম্প্যারিজন একসাথে থাকে অ্যানালজিতে, ঠিক আছে। যে গরু সমান যদি গাধা হয়, তারপরে হচ্ছে ঘাস সমান যদি কি খড় হয়, এরকম অনেকগুলো কম্প্যারিজন একসাথে থাকে, তাহলে এইটা সমান এইটা কি হবে? তো এখানেও ওই রকমই আছে। তো প্রথম অংশটুকু ধরলে কি হবে? সিমিলি পাবেন। পরের অংশটুকু পরের অংশে 2টা কি আছে? মেটাফোর আছে, ঠিক আছে। অ্যানালজি নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। যেহেতু ক্লাস টাইম শেষ, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। আর আজকেই তো শেষ ক্লাস, ঈদের আগে। জানি না পরবর্তীতে কি হবে, আল্লাহ বাছাই বুছাই রাখে নাকি, আপনারা কে বাইসে বুঝে থাকেন কি না থাকেন, দেখা সাক্ষাৎ হয় নাকি। যদি আমার কোনো কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন, ঠিক আছে, মাপ টাপ করে দিয়েন, যাতে ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারি। আপনারাও যারা বাসার বাইরে আছেন, যারা গ্রাম থেকে দূরে আছেন, তারাও যেন ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া রইলো। যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্থতার দোয়া করছি। আর যারা কিছু পাঠাইতে চান তারা মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন, তাদের ঠিকানা দিয়ে রাখবো, ঠিক আছে। এই যে ঈদের ভিতরে এমন খাওয়া খাবো দেখবেন যে মোটা হয়ে গেছি, পরে যদি আসি দেখবেন যে মোটা হয়ে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।